রেকর্ড ভিডিও দেখে নাও, এটাই সব থেকে বাজে করিস। ভিডিও তো দেখবি, রেকর্ড ভিডিও, কিন্তু লাইভ ক্লাসে যে ইন্টারাকশন হয় স্যারের সাথে সেটা করা সব থেকে জরুরি। অনেক কোশ্চেন নতুন তৈরি হয়, স্যার অ্যান্সার পাওয়া যায়, ঠিক আছে। তো আমাদের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে আমরা মাইক্রো প্রসেসর পড়বো। এটা বেসিক্যালি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্সদের ম্যাক্সিমাম দরকার এই সাবজেক্টটা জানা, এবং কম্পিউটার সায়েন্সদের। তবুও ইলেকট্রিক্যালদের কেন রাখা হয়েছে, যে তোমরা যে সমস্ত ধরনের প্রজেক্ট করছো এবং এখন মার্কেটে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত প্রজেক্ট লঞ্চ করছে, সেইগুলো সবকিছুই কিন্তু এই মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বেস। বিকজ আমরা আজকে কম্পিউটার ইউজ করছি, সেটার যে সিপিইউ আছে বা সেটার যে মাদারবোর্ড, তার যে হার্ট, সেটা একটা প্রসেসর, সেটা মাইক্রো প্রসেসর। আবার যদি আমি বলি যে ওয়াশিং মেশিন দেখো, বা যদি আমি বলি তোমাকে তুমি এখন একটা মাইক্রোওভেন দেখো, তাহলে তার মধ্যে যে চিপ আছে সেটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, কি বললাম? মাইক্রো প্রসেসর কি করে? মাইক্রো প্রসেসর একটা জেনারেল পারপাস প্রসেসর, ঠিক আছে, ওকে। আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্য যেই ধরনের প্রসেসর গুলো পার্টিকুলারলি আমরা তৈরি করি তাকে বলা হয় মাইক্রো কন্ট্রোলার। বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হোয়াট ইজ মাইক্রো প্রসেসর এন্ড হোয়াট ইজ মাইক্রো কন্ট্রোলার, যেটা আমরা পড়তে চলেছি, এবং তার কেন ইলেকট্রিক্যালে পড়ানো হচ্ছে। বোঝা গেছে কি না? হ্যাঁ কি না? শোনা যাচ্ছে না? তোমাদের কারোর কথা শোনা যাচ্ছে না, একটু বলো জোরে। ওকে, ক্লিয়ার। তাহলে মাইক্রো প্রসেসর বেসিক্যালি একটা জেনারেল পারপাস প্রসেসর, সেটা ইউজ করা হয় বেসিক্যালি তোমাদের কোথায়? কম্পিউটার, ল্যাপটপ, বা যেখানে জেনারেল প্রসেসিং এর আমার প্রয়োজন হচ্ছে। কিন্তু পার্টিকুলারলি মাইক্রো প্রসেসর এই সব জায়গায় ইউজ করে পার্টিকুলারলি একটা স্পেসিফিক কোনো টাচ করবে। কারোর বাড়িতে, সবাই মোটামুটি সবার বাড়িতে, কারোর বাড়িতে না কারোর বাড়িতে মাইক্রোওভেন আছে, কারোর বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তো ওটা শুধুমাত্র একটা স্পেসিফিক টাস্ক করে। এই স্পেসিফিক টাস্ক যেই সমস্ত প্রসেসর গুলো করে থাকে তাকে বলা হচ্ছে তোমার, হ্যাঁ পুষ্পেন্দু মন্ডল কিছু বলবে, তাকে বলা হচ্ছে তোমার মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে, ক্লিয়ার। তো আমরা প্রথমে আজকে পড়বো যে মাইক্রো প্রসেসর কি। মাইক্রো প্রসেসর হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেটা কিছু ইনফরমেশন মেন মেমোরি থেকে ফেচ করবে। ফেচ করা মানে হচ্ছে কি করা? ফেচ করা মানে হচ্ছে ধরো তোমার কি করা, বলো ফেচ করা মানে কি, বলো। হ্যালো, ফেচ করা মানে আমি যদি পাতি বাংলা ভাষায় বলি তাহলে বলবো যে এক ঝুড়ি ফল থেকে একটা ফলকে তোলা, তেমন। মানে ফেচ করা মানে ইনফরমেশন গুলো তোমার নর্মালি তোমার মেন মেমোরিতে স্টোর থাকবে, সেই মেন মেমোরি থেকে ইনফরমেশন গুলোকে ও নেবে, নিয়ে সেটাকে কি করবে? সেটাকে প্রসেস করবে, প্রসেস করার পরে সেটাকে এক্সিকিউট করবে এবং তার করসপন্ডিং তোমাকে আউটপুট জেনারেট করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে মাইক্রো প্রসেসর কিন্তু বেসিক্যালি একটা জেনারেল পারপাস প্রোগ্রামেবল ইন্টিগ্রেটিং ডিভাইস। এটা হচ্ছে আজকে আমার প্রথম কথা, যেটা তোমাদের খাতাতে নোট ডাউন হবে। মাইক্রো প্রসেসর ইজ আ কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইস that fetch information from main memory, then it executes and provided some result according to input information. ক্লিয়ার হয়েছে কি বললাম? ইয়েস অর নো একবার বলে দাও। It is a kind of electronics device that actually fetch some information from main memory, then it execute and provided some result according to input information or input signals. Clear? Clear? And sometimes microprocessor also called programmable integrating device. আরেকবার বলবো কি? কেউ যদি লিখতে অসুবিধা হয় তাহলে বলো, আমি বারবার বলবো, তাতে কোনো অসুবিধা। হ্যাঁ, তাহলে it is a kind of electronics device that actually fetch information from main memory and then execute and provided some result, ঠিক আছে, according to input information. And sometimes microprocessor also called programmable integrating device.
ক্লিয়ার? মেইন মেমোরি, then it's execute and provide some results according to input information. ক্লিয়ার হয়েছে? এটা লিখে নে, তারপর বলছি। ওকে, এর পরে বলছি। এটা লেখা হলে একবার বলবি, এর পরে বলছি। লেখা হয়েছে ওই অবধি? And sometimes it's called as programmable integrating device. Sometimes it called as programmable integrating device. ওকে ভাই, ওকে। নেক্সট আমরা যদি বলি তাহলে কি বলবো? ইট ইজ আ ইন্টিগ্রেটেড চিপ। এটা একটা কিন্তু আইসি, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর বেসিক্যালি একটা আইসি। মাইক্রোপ্রসেসর তাহলে কি? মাইক্রোপ্রসেসর কি? মাইক্রোপ্রসেসর বেসিক্যালি একটা আইসি, যেটাকে বলে ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে মাইক্রোপ্রসেসর বেসিক্যালি একটা কি? বেসিক্যালি একটা তোমার ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে বলে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, এবার এই ইন্টিগ্রেটেড সার্কিটকে আবার অনেকভাবে ক্লাসিফাই করা হয়, ঠিক আছে? যেমন আমরা যদি বলি ইন্টিগ্রেটেড সার্কিটকে অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়, বেসিক্যালি তোমরা যদি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে লজিক ফ্যামিলিজ বলে কিছু হয়, যেটা দিয়ে বেসিক্যালি আইসি ডিজাইনিং এর মেন ফান্ডা। যেখানে তোমার বেসিক্যালি আমরা অনেক সময় পড়ে এসেছি ডিজিটালে টিটিএল, ট্রানজিস্টার ট্রানজিস্টার লজিক, ডিটিএল ডায়োড ট্রানজিস্টার লজিক, ঠিক আছে? ইসিএল, এমিটার কাপেল লজিক, তারপর হচ্ছে তোমার বলতে পারো আরটিএল, রেজিস্টার ট্রানজিস্টার লজিক। তো এই ধরনের যে সমস্ত লজিক ফ্যামিলিজ গুলো আমরা ডিজিটালে পড়েছি, সেইগুলোকে আমরা কি করি, একটা সেমিকন্ডাক্টর ওয়েফারের ওপরে ইচিং, অক্সিডেশন, এইরকম নানা ধরনের প্রসেস চালিয়ে ফাইনালি মেটাল কন্ট্যাক্ট প্রোভাইড করে আমরা এই ধরনের একটা তোমার কি বলতে পারি ইলেকট্রনিক্স তোমার এলিমেন্ট বানিয়েছিলাম, যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইসে ইউজ করা হয়, যার মধ্যে তোমার এক একটা লজিক সার্কিটকে আমরা খুবই ছোট্ট ছোট্ট করে ডিজাইন, মানে খুবই কম্প্যাক্ট এবং খুবই মানে একদম কি বলবো লার্জ অ্যামাউন্ট অফ ইলেকট্রনিক সার্কিটকে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? খুব ছোট্ট কম্প্যাক্ট একটা তোমার ডাইমেনশনের মধ্যে, এবং যেটা তোমার প্রোগ্রামেবল একটা ডিভাইস, যেটা তোমার কি করতে পারে, যেটা তোমার ইনস্ট্রাকশনকে তোমার কম্পিউট করতে পারে, স্টোর করতে পারে, তোমার রিট্রিভ করতে পারে, এবং তার মধ্যে একটা ইন্টেলিজেন্স প্রপার্টিও আছে, মানে সে নিজের থেকে ডিসিশন মেকিং, মানে ডিসিশন কিন্তু সে নিতে পারে করেসপন্ডিং টু সাম ইনপুট সিগন্যালস। ক্লিয়ার হয়েছে কি বললাম? কেউ যদি বুঝতে না পারো বলো কিন্তু ভাই, কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা না বুঝতে পারলে মাইক্রোপ্রসেসরে যত এগোবে তত তোমরা আর কিছুই বুঝতে পারবে না। কারণ যা ডাউট আছে বলতে পারো আমাকে, যে কোনো টাইপের ডাউট। বোঝা গেল? আইসি যখন কথা বললাম তাহলে আইসির ব্যাপারে একটু আমরা জানিয়ে দিলাম যে আইসি কি কি লজিক, অ্যাকচুয়ালি লজিক ফ্যামিলিজ গুলোকে ইউজ করে একটা লজিক সার্কিট ডিজাইন করা হচ্ছে, যেটা একটা স্মল ডাইমেনশনের মধ্যে, ইনক্লুড করা হয়েছে, এবং যে একটা প্রোগ্রামেবল ডিভাইস, এবং তার মধ্যে কি কি ক্যাপাবিলিটি আছে, ডেটাকে স্টোর করার ক্যাপাবিলিটি আছে, ডেটাকে রিট্রিভ করার ক্যাপাবিলিটি আছে, ইনপুট সিগন্যাল যা দিচ্ছ তার করসপন্ডিং সে আউটপুট তৈরি করবে না করবে না, কি করবে না করবে, তার ডিসিশন মেকিং স্কিল আছে, ঠিক আছে? তো আর কম্পিউটিং স্কিলও আছে, মানে যে কোনো টাইপ অফ ম্যাথামেটিক্যাল অপারেশনও ওই আইসি দিয়ে আমরা করাতে পারি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবং কিন্তু আমরা কতগুলো তোমার ওই টিটিএল বা ওই সমস্ত লজিক ফ্যামিলি বা বেসিক ট্রানজিস্টার, তোমার ডায়োড আর রেজিস্টিভ এলিমেন্ট আমরা ইউজ করে এই ধরনের লজিক সার্কিট ডিজাইন করব, তার উপরে আইসি কে কিন্তু ব্রডলি আমরা ক্লাসিফাইড করে থাকি, ঠিক আছে? নাম্বার ওয়ান যেটাকে বলা হচ্ছে তোমার
এস এস আই, ক্লিয়ার? তারপরেরটা চলে আসবে এম এস আই, তারপরেরটা চলে আসবে এল এস আই, তারপরেরটা চলে আসবে ভিএলএসআই, তারপরেরটা চলে আসবে ইউএলএসআই। ঠিক আছে? যে কি অ্যামাউন্ট অফ আমি ট্রানজিস্টার, রেজিস্টার অ্যান্ড ডায়োড এলিমেন্টস দিয়ে আমরা একটা লজিক সার্কিট, লজিক বা প্রোগ্রামেবল সার্কিট ডিজাইন করছি, তার নাম্বার অফ, কত নাম্বার অফ কম্পোনেন্ট অ্যাকচুয়ালি ওই লজিক সার্কিটটাকে ডিজাইন করতে আমার লাগছে, তার উপরে বেস করে আমরা আইসি কে ব্রডলি ক্লাসিফাই করেছি। এবং সেইখানে সেই ক্লাসিফিকেশনের প্রথমে আসছে হচ্ছে এসএসআই, পরেরটাতে আসছে এমএসআই, তারপরেরটা আসছে এলএসআই, তারপরেরটাতে আসছে ভিএলএসআই, তারপরেরটাতে আসছে ইউএলএসআই। ঠিক আছে? হ্যালো, বোঝা গেছে কি বললাম? এটাকে বলা হয় স্মল স্কেল, স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এটাকে বলা হয় মিডিয়াম স্কেল, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এটাকে বলা হয় লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এটাকে বলা হয় ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এটাকে বলা হয় আলট্রা লার্জ। আচ্ছা স্যার, স্মল স্কেল কিসের বেসিসে বলছো? স্মল স্কেল এই বেসিসে বলা হচ্ছে কারণ এখানে 0 থেকে নাম্বার মানে ম্যাক্সিমাম 100 নাম্বার অফ বেসিক কম্পোনেন্টস, মানে বেসিক লজিক গেট তৈরি করার জন্য যে বেসিক কম্পোনেন্ট হয়, মানে রেজিস্টার, ডায়োড আর ট্রানজিস্টার, এই তিনটে ম্যাক্সিমাম আমরা 100 খানা ইউজ করে তোমার এই ধরনের যখন চিপ ম্যানুফ্যাকচারিং করব, তখন সেটাকে আমরা বলবো স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। আর যখন আমরা মোর দেন 1000+ যখন করব, তখন সেটাকে বলা হবে মিডিয়াম স্কেল। যখন আমরা তোমার 10,000+ করব, তখন সেটাকে বলা হবে, সরি 10,000+ করব, তখন সেটাকে বলা হবে লার্জ স্কেল। যখন আমরা 50,000+ টু 1 লাখ প্লাস আমরা যখন চিপ, আমরা যখন ওই বেসিক ট্রানজিস্টার, ডায়োড, রেজিস্টিভ এলিমেন্ট ইউজ করে একটা লজিক গেট তৈরি করব বা লজিক একটা সার্কিট তৈরি করব বা চিপ তৈরি করব, তখন সেটাকে ভিএলএসআই। আর যখন মোর দেন 10 লাখ+ তোমার ওই বেসিক তোমার কম্পোনেন্ট গুলো ইউজ করে একটা লজিক সার্কিট ডিজাইন করবে, তখন হচ্ছে আলট্রা লার্জ। ওকে, হ্যাঁ বলো। হ্যাঁ দেখো দেখো দেখে নাও। ঠিক আছে, তাহলে স্যার মাইক্রো প্রসেসর বেসিক্যালি যে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, তাহলে এটা কোন স্কেলের আন্ডারে পড়ছে আইসি? কারোর কোশ্চেন এসছে কিনা মনে? অবশ্যই মনে রাখবে, মাইক্রো প্রসেসর তোমার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটের আন্ডারে পড়ে। লার্জ অ্যান্ড সামটাইমস এমএসআই, কোনো কোনো বইয়ে কিছু কিছু জায়গায় এমএসআইও লেখে। তাহলে এমএসআই মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট অর লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এর আন্ডারে মাইক্রো প্রসেসর পড়ছে। তাহলে মাইক্রো প্রসেসর যে চিপ বা আইসি গুলো আমরা মার্কেটে লঞ্চ করি, সেখানে মোর দেন 10,000 to 50,000+ তোমার কি থাকে, ওই টিটিএল, ইসিএল বা ডিটিএল এরকম কোনো লজিক ফ্যামিলিজ দিয়ে কোনো লজিক সার্কিটকে ডিজাইন করা হয়ে থাকে। তার যদি আমরা ফ্যাব্রিকেশন প্রসেস অবধি আমরা যদি অ্যানালিসিস করি, তাহলে সেটা দেখতে হবে। সেটা তোমাদের দরকার নেই, সেটা আমরা ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের লোকেরা করে থাকি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কে বলো? যে কোনো ধরনের মাইক্রো প্রসেসর লার্জ স্কেলে আন্ডারে পড়বে, হ্যাঁ লার্জ স্কেলে আন্ডারে পড়বে। এলএসআইএস ডিজাইন করা হয়। স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট অবসোলেট হয়ে গেছে, মার্কেটে আর পাওয়াই যায় না, তৈরি করাও হয় না, ব্যাচ প্রোডাক্ট প্রসেস বন্ধ। মিডিয়াম স্কেলে অল্প কিছু পাওয়া যায়, আর ম্যাক্সিমাম এলএসআই তেই পাওয়া যায়। এবার ভিএলএসআই আর ইউএলএসআই এইগুলো সাধারণত আমাদের জেনারেল পারপাস প্রসেসরের জন্য ইউজ করা হয় না, মানে কম্পিউটার, ল্যাপটপ এগুলোর জন্য ইউজ করা হয় না। জেনারেলি ভিএলএসআই ইউজ করা হয় ফর স্পেশাল পারপাস অ্যাপ্লিকেশনের জন্য। মানে ধরো তোমার রকেট যাচ্ছে মহাকাশে, বা স্যাটেলাইট কমিউনিকেশনস,
অ্যান্ড আমি বলতে পারি তোমার রেডিও স্টেশনে যে সমস্ত তোমার প্রসেসর মানে যে সমস্ত তোমার কম্পিউটার বা সুপার কম্পিউটার, ওখানে আমরা ভিএলএসআই আর ইউএলএসআই কে দেখতে পাই। ক্লিয়ার হয়েছে শুভম? বা কোনো কোনো সুপার কম্পিউটার বা ডেটা সেন্টার, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ইউএলএসআই এবং ভিএলএসআই কে ইউজ করি, বিকজ যত নাম্বার অফ আমি কম্পোনেন্টের ইনক্রিমেন্ট করব ইউজিং তোমার কম্প্যাক্ট ডাইমেনশনের মধ্যে, তত সেই প্রসেসরটা ফাস্ট রেসপন্স দেবে বা প্রসেসিং স্পিড তার বেশি। মানে যত আমরা এসএসআই থেকে যত আমরা তোমার ইউএলএসআই এর দিকে এগোচ্ছি, তত আমরা দেখছি নাম্বার অফ কম্পোনেন্ট বাড়ছে বাট নাম্বার অফ ডাইমেনশন ডিক্রিজ হচ্ছে। এটা কিন্তু মনে রাখবে তোমরা সবাই, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি একদম চিপ লেভেল অব্দি ডিসকাস করছি, ঠিক আছে? চিপ লেভেল অব্দি ডিসকাস করছি। যত দিন গেছে তত নাম্বার অফ ডাইমেনশন কমছে, আর সরি নাম্বার অফ কম্পোনেন্ট বাড়ছে কিন্তু ডাইমেনশন ডিক্রিজ হচ্ছে। এখন সমস্ত যে সমস্ত প্রসেসর গুলো নিউ আমাদের হাই টেকনোলজি মোবাইল, মানে যেগুলো খুব ভালো গেমিং, মানে গেম খেলা যায় এবং তোমার ফাস্ট তোমার অনেক অপারেশন করতে পারে, ঠিক আছে? সেই সমস্ত যে সমস্ত মোবাইলগুলো নিউ লঞ্চ হচ্ছে, তার যদি প্রসেসর বা মাইক্রো প্রসেসর বা তার যদি প্রসেসরের যদি তোমরা যদি কখনো ডাইমেনশন দেখো, সেগুলো এখন ম্যাক্সিমাম ডিজাইন করা হচ্ছে তোমার 10 থেকে 12 ন্যানোমিটারের আন্ডারে, হ্যাঁ কি না? ইয়েস অর নো বলো? কারোর যদি মোবাইল সম্বন্ধে একটু আইডিয়া থাকে, একটু ঘাটাঘাটি করি, তাহলে জানবে যে এখন নিউ টেকনোলজি এবং যত ফাস্ট এখন সব গেমিং পারপাস, হাই ডেফিনেশন তোমার বা এক্সট্রা অনেক সেন্সর অ্যাড করে যে সমস্ত মোবাইলগুলো লঞ্চ করছে, তার যে মেন এমসিইউ, ঠিক আছে, সেটার কিন্তু তোমার ডাইমেনশন ওই 10 to 12 ন্যানোমিটার রাখা হচ্ছে। কিন্তু সেখানে কিন্তু আগের যত জেনারেশনে যা যা আমরা প্রসেসর মোবাইলে দিয়ে এসছি, তার থেকে কিন্তু সেখানে নাম্বার অফ কম্পোনেন্টস, মানে যেগুলোর কথা আমরা বলছি, যার বেসিসেই আমরা এই ভিএলএসআই ইউএলএসআই বা এই ক্লাসিফিকেশন করছি, সেগুলোকে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার হয়েছে কি বললাম? সবার ক্লিয়ার আছে কিনা একবার রেসপন্স করো, ঠিক আছে? হয়েছে? লেখা হলে একবার বলে দেবে এটা সবাই। পূজা, হয়েছে তোর? পূজা, বুঝতে পেরেছিস? বলবি, কোনো অসুবিধা হলে বলবি। এবার আমরা একটু চলে যাই হিস্ট্রিতে। হিস্ট্রি অফ মাইক্রো প্রসেসর আমি এভাবেই লিখি, হ্যাঁ, মিউপি, হ্যাঁ, মাইক্রো মানে মাইক্রোমিটার যেমন লিখিস, সে মিউপি, আমার এটা অভ্যাস হয়ে গেছে। তাও প্রথমবার লিখেছি, কিন্তু আমি এরপরে যত দিন পড়াবো তোদের মিউপি লিখবো, হ্যাঁ, বুঝে নিবি ওটা মাইক্রো প্রসেসর। তো সবার প্রথমে বেসিক্যালি মাইক্রো প্রসেসর অ্যাকচুয়ালি কমার্শিয়ালি ভাবে ইমপ্লিমেন্ট মানে মার্কেটে আসেনি, কিন্তু পড়াচ্ছি, বল। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না, আমি 30টাই নেবো ভাই, আমি ইসেকে দিয়ে দেবো, 60কে দিয়ে দেবো, আমাকে নেবে, ঠিক আছে? ঝামেলা দরকার নেই। 60 তো নেবে বলেছে, তাহলে আর সমস্যা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হিস্ট্রি অফ মাইক্রো প্রসেসর দেখ, তাহলে হিস্ট্রি অফ মাইক্রো প্রসেসর কি বলছে দেখ। হিস্ট্রি অফ মাইক্রো প্রসেসরের প্রথম যেটা যাচ্ছে সেটা ইন্টেল এসছে, ইন্টেল। ইন্টেল কর্পোরেশন প্রথম যে মাইক্রো প্রসেসরটা ডিজাইন করেছে, তার নাম ছিল ইন্টেল 4004। ওকে, এই 4004 এরও অনেক মিনিং আছে, একটু বাদে বলবো আমরা। এটা ইন্টেল 4004 আমাদের প্রথম মাইক্রো প্রসেসর, যেটা পিমস, সবাই শুনেছো নাম আশা করি, পি চ্যানেল মসফেট, সেই টেকনোলজিতে ডিজাইন করা হয়েছিল। সেই টেকনোলজিতে ডিজাইন করা হয়েছিল। এই 4004 মিনস তোমার কি জানো? কেউ কি বলতে পারবে? একটু আইডিয়া আছে কারোর, মানে কিছু কিছু আইডিয়া? এভরিওয়ান, প্রথম যে মাইক্রোবাসের ডিজাইন হয়, হ্যাঁ হ্যাঁ,
না না না, অন্য কেউ। একদম ঠিক কথা বলেছে। এই যে 4004 মিনস এটা একটা 4 বিট মাইক্রোপ্রসেসর। এটা একটা 4 বিট মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এর, ঠিক আছে, এর তোমার ফ্ল্যাগ রেজিস্টার 4খানা ইউজ করা হয়েছিল। এই মাইক্রোপ্রসেসরে ফ্ল্যাগ রেজিস্টার 4টি ইউজ করা হয়েছিল এবং এটা 4 বিট মাইক্রোপ্রসেসর। তাই জন্য এটাকে ইন্টেল 4004 বলা হচ্ছে। এটা পিমস টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছিল, যার মেমোরি ক্যাপাবিলিটি, মেমোরি মেমোরি ক্যাপাবিলিটি যার মেমোরি ক্যাপাবিলিটি অনলি ছিল 640 বাইটস, মানে খুবই কম, বুঝতেই পারছো। তারপরে আর কোনো জেনারেশন হলো না, তারপরে একেবারেই টোটাল এটাই মার্কেটে চলছিল। তারপরে আবারও ইন্টেল কিছু বছর পরে, মানে প্রায় 10 বছর 12 বছর পরে, তারপর আবারও ইন্টেল মার্কেটে নিয়ে আসলো 8008 মাইক্রোপ্রসেসর, যেটা ছিল সবার প্রথম 8 বিট মাইক্রোপ্রসেসর এবং যেটা তোমার সাধারণত তখনকার দিনে ট্রাফিক কন্ট্রোল, তখনকার দিনে ভাবো আমাদের দেশে তো ইনভেন্টই হয়নি, এই জন্য তো আমাদের দেশ এত পিছিয়ে আছে। ঠিক আছে, আমাদের দেশ চিপ ম্যানুফ্যাকচারিং এ এত পিছিয়ে আছে বলেই তো আমাদের দেশে কার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এভরি ইন্ডাস্ট্রিতে চিপ শর্টেজ বলে কিন্তু আমরা আমাদের ইন্ডিয়াকে প্রোগ্রেস করতে পারছি না। যার জন্য আমাদের মোদিজি নতুন প্ল্যান বানিয়েছে। কারোর যদি জেনারেল নলেজ সম্বন্ধে আইডিয়া থাকে, যে নতুন প্ল্যানটা হচ্ছে তোমার ঘাটি শক্তি মাদার প্ল্যান, তার মধ্যে তোমার মানে তার মধ্যে ইনক্লুড আছে যে $10 বিলিয়ন ইনভেস্ট করবে ম্যাক্সিমাম ভারত। ঠিক আছে, প্রায় মোর দ্যান তোমার 100 কোটির ওপরে টাকা, কার জন্য? যাতে আমাদের দেশেও একটা চিপ ম্যানুফ্যাকচারিং হাব ক্রিয়েট করতে পারে, যাতে জব পসিবিলিটি বাড়ার সাথে সাথে এই যে ব্যাপারগুলো হচ্ছে যে চিপ শর্টেজ হয়ে যাচ্ছে নানা রকম ইন্ডাস্ট্রিতে, সেটা যেন না হয়। বিকজ ম্যাক্সিমাম জিনিস আমাদের চায়না নয় তাইওয়ান এদের কাছ দিয়ে বা সারা ওয়ার্ল্ডের কাছ দিয়ে বা ইউএস এর কাছ দিয়ে আমাদের চিপ কিনতে হয়। আমাদের নিজস্ব ইন্ডিয়ান চিপ কিচ্ছু নেই। শুধু শক্তি বলে কয়েকটা চিপ মার্কেটে এসেছিল, তাও চলেনি। আর কিছু মানে চিপ ডিজাইন করা হয় অনলি ফর ইসরো, তার নিজস্ব পারপাসের জন্য। ঠিক আছে, তো আমি তোমাদের এক্সট্রা নলেজও বলে দিলাম। তাহলে ইন্টেল 8008 ইউএসএ তে ইন্টেল 4004 তৈরি হওয়ার কিছু বছর পরে এসেছিল, যেটা ছিল তোমার 8 বিট মাইক্রোপ্রসেসর। তখনকার দিনে, মানে আমি বলছি তাও ধরো এটা 1987-88 সালের কথা বলছি, বা 92 সালের কথা বলছি, 1992 সালের কথা বলছি। তখন তোমার এইটা ইউএস বা ওই আদার কান্ট্রি, মানে ইন্ডিয়া বাদ দিয়ে বাদ বাকিগুলোর কথা বলছি, ওইখানে তোমার এটা ট্রাফিক কন্ট্রোলারের হিসাবে এই প্রসেসরটাকে ইউজ করা হতো ট্রাফিক কন্ট্রোলের জন্য। ক্লিয়ার হয়েছে? কি বললাম বুঝেছো? যার মেমোরি ক্যাপাসিটি অনলি 16 KB। হ্যাঁ, কে কি বলছিলিস বল এবার। ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড টেম্পারেচার সেন্সার হিসাবেও কোথাও কোথাও ইউজ হতো। ঠিক আছে, তারপর ইন্টেল আসলো, তারপরে আর বেশি বছর না, 2 বছরের মাথায় ইন্টেল আবারও আরেকটা ইনভেন্ট করে দিল, 8080। 8080 হচ্ছে আবারও আরেকটা 8 বিট মাইক্রোপ্রসেসর বানালো, তার মেমোরি ক্যাপাবিলিটিটাকে ইনক্রিজ করলো এবং এটা অনেক বেশি ফাস্টার হলো 8008 এর থেকে, কারণ সেখানে আমরা এনমস টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করে দিলাম। 8 বিট মাইক্রোপ্রসেসরের যে ওয়ার্ড লেন্থ, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওয়ার্ড লেন্থ, আরো ভালো টেকনিক্যাল ভাষায় লিখে রাখো, এটাকে বলে ওয়ার্ড লেন্থ। ওয়ার্ড লেন্থ, ঠিক আছে, ওয়ার্ড লেন্থ। তাহলে এনমস, এনমস ইউজ করা হলো, যেখানে 16 KB কে 64 KB অব্দি টানে নেওয়া গেল। বলো, কেউ কিছু বলছিলে? দেন আমরা আসছি, তারপরেই আমাদের চলে আসলো ইন্টেল 8085, যেটাই হচ্ছে আমাদের সিলেবাসের মেন টপিক, যেটাই আমরা পুরো এন্টায়ার সিলেবাস তোমাদের 4th সেমিস্টারে পড়তে চলেছি। ইন্টেল, সরি 5th সেমিস্টারে পড়তে চলেছি ইন্টেল 8085।
যেটা বেসিক্যালি এনমস টেকনোলজিতেই তৈরি হয়েছিল, যেটা একটা 8 বিট মাইক্রোপ্রসেসর, যেটার মেমোরি ক্যাপাবিলিটি 64 KB, অ্যান্ড এইটার 8085 এর মিনিং কি স্যার? যদি কখনো জিজ্ঞাসা করে বলে দেবে 8085 এর মিনিং হচ্ছে স্যার, এই 5 মানে বোঝানো হয় যে কটা ফ্ল্যাগ রেজিস্টার ইউজ করা হয়েছে। এগুলো কি জিনিস একটু বাদে আমরা বলবো। ফ্ল্যাগ রেজিস্টার কটা ইউজ করা হচ্ছে, এইটা হচ্ছে এই মিনিং। আর এই 8টা মানে হচ্ছে তোমার নাম, তোমার ওয়ার্ড লেন্থ মানে যেটা হচ্ছে তোমার 8 বিট মাইক্রোপ্রসেসর, যেটা রেসপেক্টে তোমরা বলছো, ঠিক আছে? বা এইটা প্রথমেরটা ধরে নাও, প্রথমেরটা, ঠিক আছে? প্রথমেরটা হলো। তাহলে এটা লিখে রাখতে পারো যে 8085 এর মিনিং কি স্যার? 8085 এর মিনিং হচ্ছে ওয়ার্ড লেন্থ কত বিটের মাইক্রোপ্রসেসর 5, এই লাস্টের ডিজিটটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করে যে তোমার এখানে ফ্ল্যাগ রেজিস্টার কত হচ্ছে। এক্ষুনি যখন লিখবো তারপরে এক্ষুনি তোমরা আমাকে কাউন্টার করতে পারো স্যার, তাহলে এর পরে যেটা তো আপনি জেনারেশন হিসাবে বলতে চলেছেন সেইটা তাহলে আহ কত? সেখানে কি 6টা ফ্ল্যাগ রেজিস্টার ইউজ করা হয়? না, সেখানে তোমার 20টা ফ্ল্যাগ রেজিস্টার ইউজ করা হয়। সরি, 20টা না, 14টার মতো 16টা ইউজ করা হয়। 14টা ইউজ করা, 9টা ইউজ করা হয়, 9টা স্যার। মানে অ্যাকচুয়ালি 14টা থাকে, তার মধ্যে আনইউজ কিছু কিছু থাকে, মানে 9টা ইউজ করা হয়। তো সেটা হচ্ছে ইন্টেল ইন্টেল 8086 এর পরে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ওয়ার্ড লেন্থ। জিরোটা কিছু না, এটা সিরিজের জন্য আসছে। এই এইটা হচ্ছে অ্যাকুমুলেটর কন্টেন্টের কত বিটের হবে, 8 বিটের অ্যাকুমুলেটর কন্টেন্ট হবে, এইটা হচ্ছে ওই হিসাবে বোঝানো যায়। 8086 এটা হচ্ছে তোমার 16 বিট, এটা হচ্ছে একটা 16 বিট মাইক্রোপ্রসেসর, যেটা তোমার মেমোরি 1 MB ছিল, ঠিক আছে? এটা আমরা পরে পড়বো। এটা হচ্ছে ইন্টেল 8086, যেটা 16 বিট মাইক্রোপ্রসেসর। আর ইন্টেল 8085 হচ্ছে 8 বিট মাইক্রোপ্রসেসর। হ্যাঁ, কে বলবি? কিছু বলবি? বল ভাই। আরে ওয়ার্ড লেন্থ মানে এক একটা ইনস্ট্রাকশনে ম্যাক্সিমাম কটা বিট অকুপাই করে। আর এইটা কোন টেকনোলজিতে ইউজ করা হয়েছে স্যার? এটা এইচমস, হাইব্রিড মসফেট টেকনোলজিতে, যেখানে তোমার এন আর পি দুটোই ইউজ করা হয় কম্বিনেশন। এইচমস টেকনোলজি, হাইব্রিড মসফেট টেকনোলজি ইউজ করা হয় ইন্টেল 8085। এর পরের জেনারেশন গুলো আরো বললাম না, অনেকগুলো আছে। এরপরে ইন্টেল 80486 আছে, তারপর পেন্টিয়াম 2 আছে, তারপর G80 আছে, G800 আছে। ওগুলো আমাদের আলোচ্য বিষয় না, আমাদের জেনারেশন এই অবধি মোটামুটি জানলেই হবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আবার এইচ মিনস কি স্যার? এইচ মিনস হচ্ছে, লিখে রাখো, এইচ মিনস হচ্ছে হাই ডেন্সিটি চ্যানেল। হাই ডেন্সিটি চ্যানেল, লিখে রাখো, হাই ডেন্সিটি চ্যানেল। এইচ মসের এইচ মিনস হচ্ছে হাই ডেন্সিটি চ্যানেল, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হাইব্রিড মসফেট টেকনোলজি, কিন্তু এইচ এর মিনিং হচ্ছে হাই ডেন্সিটি চ্যানেল। হাই ডেন্সিটি চ্যানেল। এর পরে আসবে হচ্ছে 8086, এর পরে আসবে 8088। এটা একটু জানিয়ে রাখি, কেন এতগুলো তো ইন্টেল বানাচ্ছিল, এটা একটু আলাদা একজন বানিয়েছে, তাই জন্য বলছি। এদের দুটো ভার্সন ছিল, 8 বিটেও পাওয়া যেত, এদের 16 বিটেও পাওয়া যেত মার্কেটে, ঠিক আছে? এরাও এইচ মস টেকনোলজি ইউজ করেই তৈরি করেছিল। তাহলে 8088, তারপরে একটা মাইক্রোপ্রসেসর মার্কেটে এসেছিল, কিন্তু ইন্টেলের সামনে বেশি দিন টিকতে পারেনি। কিন্তু এটা এসছিল, এবং জানিয়ে রাখি, তোমরা সবাই জানো আইটি সেক্টরে এই একটা কোম্পানির নাম খুবই জনপ্রিয়। কেউ কি গেস করতে পারছো কে হতে পারে? 8088 দুটো ভ্যারিয়েশন নিয়ে মার্কেটে এসেছিল। হ্যাঁ, না, অন্য কেউ, এনিওয়ান, বাদ বাকি কেউ ট্রাই করো। হ্যাঁ, না, জনপ্রিয় নাম সবাই আইটি সেক্টরে জানে, আইবিএম এর নাম সবাই শুনেছো তোমরা।
আইবিএম এর নাম সবাই শুনেছো তো, যেমন টিসিএস হয়, সিটিএস হয়, মানে কগনিজেন্ট, ক্যাপজিমিনি, এরকম আইবিএম কোম্পানির নাম সবাই শুনেছো। তো আইবিএম কর্পোরেশন তোমার 1998 বা এরকম 2000 সালের আগে দিকে তোমার 8088 মাইক্রোপ্রসেসর দুটো ভ্যারিয়েন্ট নিয়ে এসেছিল, 8 বিট আর 16 বিট, যেটাও এইচমস টেকনোলজিতে, যেটাকে বলে হাই ডেন্সিটি তোমার চ্যানেল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটা একটা হাইব্রিড প্রসেসে তৈরি করা হয়। তো সেইটা অ্যাকচুয়ালি মার্কেটে এনেছিল, যার দুটো ভ্যারিয়েন্ট ছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এবার? বোঝা গেছে? হ্যাঁ কি না? ওকে, নেক্সট আমরা যাব, শোনা যাচ্ছে আশা করি। নেক্সট বেসিক আইডিয়া সবাইকে বলে রাখি, এগুলো সবার একদম, আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস তাই আমি বেশি কিছু বলছি না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা 1 নম্বর পয়েন্ট, সবাই যেন বিট বলতে কি বোঝাচ্ছে। বিট বলতে অনলি 0 and 1 কে বোঝায়, হ্যাঁ কি না, এটা বলে দাও। নিবেল বলতে কি বোঝাচ্ছে? নিবেল কেউ জানো কি? একদমই ঠিক বলেছে। যখন এরকম চারটে বিট, ধরো এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 0, যখন চারটে বিট একত্রিত ভাবে কোনো একটা ফরম্যাট তৈরি করছে, তখন তাকে আমরা নিবেল বলবো। আর অবশ্যই তোমরা জানো বাইট মানে হচ্ছে 8 বিটের কথা বলা হয়, তাই তো ভাই? হ্যাঁ কি না? যেটা তোমার মাইক্রোপ্রসেসরে এরকম ভাবে লিখতে হয়, D0 to D7, D0 to D7, এটা হচ্ছে 8 বিট মানে 1 বাইট। ঠিক আছে, এগুলো বেসিক আইডিয়া তোমাদের জানা উচিত। এগুলো লেখা হলে আমাকে জানাবে। তারপর আমরা নেক্সট যাব হচ্ছে মাইক্রো প্রসেসরের তোমার, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। তারপর আমরা যাব হচ্ছে মাইক্রো প্রসেসরের তোমার ফিচার্সে, যে মাইক্রো প্রসেসর আমরা ইউজ করব, সে মাইক্রো প্রসেসর কি কি ফিচার্স আছে স্যার, যার জন্য আমরা এটাকে জেনারেল পারপাস প্রসেসর বলে নাম দিয়েছি এবং ইউজও করছি। ঠিক আছে, সেটা আমরা দেখব। সবার লেখা হলে একবার বলে দাও। হ্যাঁ বলো, কে? বাবু? কে কে কে? হ্যাঁ বলো। হ্যাঁ, ডি এর মনে হচ্ছে ডেটা বিট, ডেটা বিটস। ঠিক আছে, ডি ফর ডেটা বিটস। কি ফিচার্স লিখে রাখো, কি ফিচার্স। 8085 এর কি ফিচার্স কি কি হয় সবার প্রথম জানো, এটা হচ্ছে ইট ইজ আ 8 বিট প্রসেসর, হ্যাঁ কি না? সেকেন্ড হচ্ছে ইট হ্যাজ আ 8 ডেটা বাস। এই সব বলবো কি এগুলো, ডেটা বাস লাইন্স that actually holds bit capacity of the microprocessor. মাইক্রোপ্রসেসর কত বিট এট এ টাইম হোল্ড করতে পারবে, সেটা টোটালি ডিপেন্ড করবে যে কটা ডেটা বাস লাইন আছে ওই মাইক্রোপ্রসেসরে। যেহেতু আমরা 8085 পড়ছি, তাহলে 8085 এর 8খানা ডেটা বাস আছে, যার মাধ্যমে ডেটা যায়, যার মাধ্যমে ডেটাগুলো পাস করে।
কিছু ইনফরমেশন মানে কি, সেটাই হচ্ছে কি গ্রুপ অফ ডেটা, হ্যাঁ কি না? একটু বলো, কোনো ইনফরমেশন মিনিং কি? গ্রুপ অফ ডেটাকে বোঝাচ্ছ কোনো ইনফরমেশন? হ্যালো, তাহলে কোনো গ্রুপ অফ ডেটাকে কি বলে? গ্রুপ অফ ডেটাকে ইনফরমেশন বলে। এবং ডেটাগুলো যদি মাইক্রোপ্রসেসরের মধ্যে দিয়ে না যায় তাহলে মাইক্রোপ্রসেস প্রসেস করবে কি করে? তো মাইক্রোপ্রসেসরের মধ্যে দিয়ে পাস করানোর জন্য আমাকে কিছু ডেটা বাস রাখতে হবে, ঠিক আছে? ডেটা বাস রাখতে হবে। এবার মনে অনেকেরই কোশ্চেন আসছে, স্যার বাস কি? কারোর আসছে কোশ্চেন? হাত তুলতে পারো কারোর কোশ্চেন আসলে। হ্যালো, হ্যালো, কারোর কোশ্চেন নেই? বাস কি? কারোর কি কারোর কি কোশ্চেন নেই? বাস মিনিংটা কি? এই এই বাস কিন্তু ঘুরতে যাওয়ার বাস নয়, আগেই বলে দিচ্ছি। লিখে রাখো ডেফিনেশনটা। ইট ইজ আ গ্রুপ অফ metalware or it is a parallel combination of metalware that is used for interfacing between different devices. তাহলে বাস কি? বাস কি একটুখানি তোমাদের বলি। কেউ কম্পিউটারে কখনো সিপিইউটাকে খুলেছো? কে কে খুলেছো আগে বলো, খুলেছো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ স্যার। প্রসেসরের মাদারবোর্ড থেকে হার্ড ডিস্কের মধ্যে যে কেবল, সাটা কেবল বা পাটা কেবল লাগাও, ওই কেবলের মধ্যে অনেকগুলো তারকে একগুচ্ছ করে কানেক্ট করা, কানেক্টর দিয়ে কানেক্ট করা থাকে কি থাকে না? হ্যাঁ কি না? হ্যাঁ থাকে। তাহলে ওগুলোকে কি বলি? হ্যাঁ স্যার। ওগুলোকে টেকনিক্যাল খাতায় কি কথায় কি বলি? ওটাকেই বলা হয় বাস। ক্লিয়ার? শুভম, রাজা, পূজা, অঞ্চিত, অন্য, অরূপ, আরো যারা আছিস, আর নাম গুলো পড়তে পারছি না, ইয়েস স্যার। সবার ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। তাহলে যেগুলো কম্পিউটারে, তার মানে যেগুলো দেখছি যে হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডে কানেক্টেড বা আরো আলাদা আলাদা এক্সটার্নাল ডিভাইসের সাথে অনেকগুলো ছোট ছোট তারগুলোকে প্যারাল কম্বিনেশন করে ওগুলোকে কানেক্টর দিয়ে মাদারবোর্ডে সকেটের সাথে কানেক্ট করে দিচ্ছে, ওইগুলোকে বলা হয় বাস। তাই বাসের ডেফিনেশন কি? ইট ইজ এ গ্রুপ অফ মেটালওয়্যার, মানে আগেকার দিনে মেটালওয়্যার ইউজ করতো, এখন সেটা ধীরে ধীরে কমছে। ইট ইজ এ গ্রুপ অফ প্যারাল, বলতে পারি ইট ইজ এ গ্রুপ অফ অর প্যারাল কম্বিনেশন অফ মেটালওয়্যার দ্যাট ইজ ইউজড ফর ইন্টারফেসিং, ঠিক আছে, বিটুইন ডিফারেন্ট ডিভাইসেস। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আর ডেটা বাস কি? ডেটা বাস যেগুলো শুধুমাত্র অনলি ডেটা সিগন্যালগুলোকে তোমার ট্রান্সমিট করে, পাস করায়, প্রসেস করায়, সেই যেই লাইন দিয়ে অনলি ডেটা গুলো যায়, সেইগুলোকে বলা হয় ডেটা বাস। ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ কি না একটু কেউ তো বল। হ্যাঁ। এরপরে আসছে হচ্ছে একদম ক্লিয়ার। এরপরে আসছে হচ্ছে তোমার নেক্সট যে ফিচার্সটা আসছে, ইট হ্যাজ 16, টোটাল 16 অ্যাড্রেস লাইন হুইচ, এগুলো সব খাতায় লেখো কিন্তু। কি লিখেছি বুঝতে পেরেছো? টোটাল 16 অ্যাড্রেস লাইন থাকে, তার মানে 8খানা ডেটা বাস লাইন থাকে আর 16খানা অ্যাড্রেস লাইন থাকে। 16খানা অ্যাড্রেস লাইন কি করে? আমাদের যে 8085 যে মাইক্রোপ্রসেসর আছে, তার যে মেমোরি, যে মেইন মেমোরিজ মানে 64 কেবি, ওই 64 কেবির প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তোমার লোকেশনের এক একটা করে অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসগুলোকে তোমার ম্যানেজ করা, বা কিভাবে ওই অ্যাড্রেসে ডেটাগুলো স্টোর হবে, সেখান দিয়ে রিট্রিভ হবে, অপারেশন হবে, সেইগুলোকে মানে তোমার ইউটিলাইজ করার জন্য তোমার এই 16 অ্যাড্রেস লাইন ইউজ করে থাকে আমাদের মাইক্রোপ্রসেসর। এই বুঝতে পারছিস শুভম,
অর্ণব, হ্যাঁ আচ্ছা দাদা প্রশ্ন আছে, বলো। বলছি কি অ্যাড্রেস লাইন মানেটা কি? অ্যাড্রেসটার মানেটা আমি বুঝছি না ওটা তো। আরে ভাই, সাপোজ ধরো এটা একটা 8 বিট, তো এটা একটা কি, এটা কি বলে 1 বাইট, তো হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এটা তার মানে কি এর মধ্যে হ্যাঁ কিছু হ্যাঁ কিছু 0 1 0 1 করে সবার জন্য বলছি, 0 1 0 1 করে বিট আছে, মানে হ্যাঁ, যেটা 1 বাইট অ্যাড্রেস। এবার এইটা একটা কোনো ডেটা, ভাব এটাই একটা কোনো ডেটা। এবার এই ডেটার এই জিরোটা একটা পার্টিকুলার একটা খোপ, মানে কি এর একটা পার্টিকুলার অ্যাড্রেস আছে, হ্যাঁ কি না? হ্যাঁ আছে। আমি ধরলাম এর অ্যাড্রেস ধরলাম 2000 কেন হেক্সাডেসিমেলে সবকিছু লেখা হয়। তারপর ধরলাম পরেরটা হচ্ছে 2001। তাহলে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস গুলোকে কে ম্যানেজ করবে বা কে তোর অপারেশনে হেল্প করবে, সেটাই হচ্ছে 16 অ্যাড্রেস লাইন গুলো। এবার বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা। তো এই যে 2000 হেক্সাডেসিমেল এগুলি কি ফিক্স থাকে? এগুলো মাইক্রোপ্রসেসরে তুই তোর হ্যাঁ, এগুলো তুই তোর মতো করে লিখতে পারিস। মানে এগুলো ফিক্স থাকে, মানে বলতে চাইছিস কিসের রেসপেক্টে বল আমাকে। মানে এই যে 2000টা কি রিপ্রেজেন্ট করছে, মানে এটা কি ওর অ্যাড্রেসটা, মানে ও কোন স্লটে কিংবা কোন মানে হ্যাঁ, কম্পিউটারে অ্যাকচুয়ালি যাচ্ছে? ওই যে তোর মেন মেমোরি 64 KB যে মেন মেমোরি, তার কোথায় গিয়ে ও অ্যাকচুয়ালি স্টোর হলো। সি আচ্ছা প্রোগ্রামিং এ আচ্ছা। যেমন মেমোরি অ্যালোকেশন করিস ইউজিং অ্যাড্রেস হ্যাঁ হ্যাঁ পয়েন্টার, যখন পড়েছিলিস পয়েন্টার পয়েন্টার বা অ্যারে, সেই কনসেপ্টটাই হ্যাঁ হ্যাঁ। এখানে লাগা, এইভাবে আচ্ছা বুঝেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হয়েছে তো বাদ বাকি জনের? হ্যাঁ, ওখানে পড়ে, আমি বলেছি যে বাড়িতে পড়াতে পারবো না। বুঝতে পেরেছিস ভাই? কারোর কোনো ডাউট নেই হ্যাঁ তো? শুভম কোথায় গেল, বেরিয়ে গেছে? ডাউট নেই তো? হ্যাঁ আছে। হ্যাঁ ওকে। আর বাদ বাকি জনের আছে, পূজা, প্রাঙ্গিক ঘোষ, অরূপ, কারোর কোনো কারোর কোনো ডাউট থাকলে বলবি, নো স্যার। জিজ্ঞাসা করে নিবি কোনো ডাউট থাকলে। দেখ, এছাড়া এই যে জেনারেল প্রসেসর আছে, এই প্রসেসরটা ইউজ করার জন্য একটা ক্রিস্টাল অসিলেটর বা একটা অসিলেটর লাগানো হয়। তোরা কখনো মাইক্রো প্রসেসর বা মাদারবোর্ড খুলে দেখবি, প্রসেসরের ঠিক আশেপাশে একটা এরকম ক্রিস্টাল অসিলেটর বলে একটা ছোট্ট এরকম একটা থাকে। আমার মাদারবোর্ডটা আমি ফেলে দিয়েছি, নাহলে তোদেরকে আমি এখন ভিডিও অন করে দেখাতে পারতাম যে মাদারবোর্ডে কোথায় থাকে। যেখানে তোর ফ্যানটা থাকে ওর চারিপাশে কোথাও না কোথাও একটু কাছাকাছি একটা জায়গায় থাকে, পার্টিকুলার লোকেশনে। এই যে আমাদের যে মাইক্রোপ্রসেসরটা যেটা 8085 আছে, সেখানে যে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি, মানে এই মাইক্রোপ্রসেসরটাকে অপারেট করার জন্য যে ক্লক সিগন্যাল দিতে হয়, মানে কিছু পালস পাঠাতে হয়। পালস মানে কিছু সিগন্যাল পাঠাতে হয়, বুঝেছিস তো? ওই পালস গুলো, যে পালস রেট গুলো আছে, ওটার তোর রেসপেক্টে আমরা ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেশন আছে অনেক। কারোর যদি এক্সট্রা ইন্টারেস্ট থাকে তাহলেই সেগুলো দেখানো যাবে, বিকজ তোদের কোনো কাজে লাগে না, এগুলো ইলেকট্রনিক্সদের দরকার হয় জানা। কি আমি যেটা বলছিলাম, যে যে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি, যে মানে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি যেটা হয় তোমার নর্মাল, তোমার 8085 এর, ঠিক আছে, 8085 প্রসেসরের যে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি হয়, সেটা অলমোস্ট 6 মেগাহার্জ হয়। ঠিক আছে, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রসেসর 6 মেগাহার্জ হয়। লিখবি ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রসেসর 6 মেগাহার্জ হয়, এবং তার ক্লক ফ্রিকোয়েন্সি হয়, আরে তোরা তো অনেকেই অনেকেই শুনেছিস ক্লক স্পিড, শুনিস না? তোমরা এমনকি মোবাইল কিনতে গেলেও এটা চেক করো না যে কত ভালো অক্টা কোর প্রসেসর কিনা, কি কিনা, এইসব অনেক কিছু তো চেক করো। ওখানে আরেকটু ভালো করে যদি তোমরা এই মোবাইলের স্পেসিফিকেশন গুলোকে স্টাডি করো, দেখবে ওখানে ক্লক ফ্রিকোয়েন্সির কথাও লেখা থাকে। তা ক্লক ফ্রিকোয়েন্সি সাধারণত এই জেনারেল পারপাস, যে আমরা যে প্রসেসরটা পড়ছি, দ্যাট মিনস ইন্টেল 8085, সেখানে ক্লক স্পিড মানে মোটামুটি ওই 3 মেগাহার্জ রাখা হয়। আর ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি বা ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা মোটামুটি তার দ্বিগুণ থাকে, অলমোস্ট তার দ্বিগুণ থাকে, মানে 6 মেগাহার্জ। ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রসেসরের তোমার থাকে হচ্ছে 6 মেগাহার্জ, আর ক্লক ফ্রিকোয়েন্সি অলমোস্ট 3 মেগাহার্জ থাকে, ঠিক আছে? মানে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি যা হবে, ক্লক ফ্রিকোয়েন্সি ওই প্রসেসরটার তার অলমোস্ট অলওয়েজ তোমার নিয়ার অ্যাবাউট হাফ হবে, ঠিক আছে? মানে সবসময় হাফ হবে না, কিন্তু অলমোস্ট সব কেসের ক্ষেত্রে আমরা দেখতে পারি হাফ হয়। মানে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি যদি 12 মেগাহার্জের হয়, তাহলে ক্লক ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি সেই মাইক্রোপ্রসেসরটার কত হবে, তার হাফ হবে, বা হাফের থেকে সামান্য বেশি। ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যালো? আরেকবার একটু বলবেন? লো অলওয়েজ যে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি, যেটা অ্যাকচুয়ালি ক্রিস্টাল অসিলেটর, যেটা অ্যাকচুয়ালি তোমার ক্লক পালসেস গুলো পাঠাচ্ছে তোমার অপারেশনের জন্য,
ঠিক আছে, মাইক্রো প্রসেসরে সেই ক্রিস্টাল অসিলেটরটা যা ফ্রিকোয়েন্সি মানে প্রসেসিং ফ্রিকোয়েন্সি যা থাকবে তার থেকে তোমার প্রসেসরের ক্লক ফ্রিকোয়েন্সি অলমোস্ট হাফ হবে অলওয়েজ। মানে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি যদি 12 মেগাহার্জের তুমি কখনো লাগাও, তাহলে তুমি সেই মাইক্রো প্রসেসরটা ক্লক ফ্রিকোয়েন্সি অলমোস্ট তুমি 6 থেকে 7 মেগাহার্জের মধ্যেই দেখতে পাবে, তার থেকে বাড়বে না। ঠিক আছে, কি কাজে লাগে? এই তো পালসে সিগন্যাল পাঠানোর। তোমার একটা মাইক্রো প্রসেসরে এরকম এরকম সিগন্যাল যায়, ক্রমাগত এরকম সিগন্যাল পাঠানো হয়, এই সিগন্যালের উপরে কাজ করে মাইক্রো প্রসেসর। ঠিক আছে, যে কোনো ডেটাকে সে রিড করবে না রাইট অপারেশন করবে, এইরকম পালসের ওপর ডিপেন্ড করে মাইক্রো প্রসেসর সেই অপারেশনটা চালায়, বুঝেছো? আচ্ছা এবং সেই যে ফ্রিকোয়েন্সি মানে যে ফ্রিকোয়েন্সি বলছো কম্পোনেন্ট, সেইটাই হচ্ছে এইটা যে ক্রিস্টাল অসিলেটরটা কত ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটাকে জেনারেট করাচ্ছে। সেটা যদি 6 মেগাহার্জ হয় তাহলে অটোমেটিক্যালি তোমার প্রসেসিং রেট তার হাফ হবে, বুঝেছো? ক্রিস্টাল ফ্রিকোয়েন্সির হাফ হবে, যেটাই হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি তোমার কোনো একটা প্রসেসরে, জেনারেল পারপাস প্রসেসরে। ক্লিয়ার হয়েছে ভাই? সবার ক্লিয়ার আছে তো? দেখো খুব ডিপলি ভাবে পড়াচ্ছি, বলবে ভাই মাথার ওপর দিয়ে যাচ্ছে না তো কিছু জিনিস, পরিষ্কার বলে দেবে, কিন্তু মাথার ওপর দিয়ে গেলে বলে দেবে না দাদা প্রচন্ড চাপ হচ্ছে, বা ব্যাপারটাকে একটু অন্যরকম ভাবে বলো। ঠিক আছে, বলবে, কিন্তু না বললে বুঝবো কি করে? সোমনাথ কোলে, বুঝতে পারছো? সোমনাথ, সোমনাথ, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা বলবে। চলো এটা হলো, তারপরে নেক্সট 5 নম্বর ফিচার্স কি আছে স্যার? 5 নম্বর ফিচার্স এর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে 5 নম্বর ফিচার্সে আমরা দেখতে পারবো এখানে আরেক ধরনের বাস ইউজ করা হয়, যেটাকে বলা হয় লোয়ার অর্ডার বাস, যেটাকে আমরা মাইক্রো প্রসেসরে পড়বো AD0 থেকে AD7। লিখে রাখো, AD0 থেকে AD7 একে বলা হয় লোয়ার অর্ডার বাস। কি বাস? কি ধরনের বাস? অ্যাড্রেস বাস, লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস। হ্যাঁ, কি আছে? হায়ার অর্ডার। হ্যাঁ, হায়ার অর্ডারও আছে। যেই ধরনের, এডির মানে কি অ্যাড্রেস? হ্যাঁ অ্যাড্রেস, AD মানে নয়, A ফর AD0 মানে হচ্ছে অ্যাড্রেস বাস। টোটালটাকে বলতে পারিস, যেটা অ্যাকচুয়ালি ডেটা বাস। এই D0 থেকে D7 দেখতে পাচ্ছিস তো, মানে আমি বলতে পারি অ্যাড্রেস গুলো ডেটা বাসের সাথে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই হয়ে যে রেজাল্টটা পাচ্ছি সেটাকেই বলা হয় লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস, বুঝেছো? এটা কেন ইউজ করা হয়, তাই তো? এই আজব টাইপের ব্যাপারটা কেন ইউজ করা হয় দাদা? যে লোয়ার অর্ডার অ্যাড্রেস বাসটা বলতে চাইছো, তার মানে ডেটা বাসকে অ্যাড্রেস বাসের সাথে কম্বাইন করে দেওয়া হচ্ছে, তাতে কি হচ্ছে, কি লাভ হচ্ছে? কারোর মনে কোশ্চেন আসছে? হ্যাঁ কি না আমাকে বলো। যে লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস ডিজাইন করার ফেসিলিটিটা কি স্যার? যে ডেটাকে আমরা, ডেটা বাসকে আমরা অ্যাড্রেস বাসের সাথে মাল্টিপ্লাইড ভার্সানে তৈরি করছি কেন? তাই তো, তাই তো, যাতে আমার মাইক্রো প্রসেসরের পিনটা রিডিউস হয়ে যায়, যাতে আমার মাইক্রো প্রসেসরের পিন তোমার কম পিনের মাইক্রো প্রসেসর তৈরি করতে পারি। তবুও আমরা বলে রাখি 8085 হচ্ছে তোমার 40খানা পিনের আইসি, বুঝেছো? 40টা পিন আছে। যদি আমরা এই লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস ডিজাইন না করতাম, তাহলে 40টা হয়তো 60-70 হয়ে যেত। তাহলে আমার ভাই নাম্বার অফ পিন বাড়ানো মানে মেটাল কন্ট্যাক্ট বেশি দেওয়া, এখান থেকে আবার আমি ইলেকট্রনিক্সে ঢুকতে চাইছি না বেশি, তাহলে অনেক কথা বলতে হয়, তার জন্য আমাদের কস্টিং বেড়ে যাবে। তো আমি যদি নাম্বার অফ পিনকে রিডিউস করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাকে কি করতে হবে? অ্যাড্রেস বাসের সাথে ডেটা বাসকে আমাকে কম্বাইন করিয়ে দিতে হবে, মানে মাল্টিপ্লাইড ভার্সানে আমাকে ডিজাইন করতে হবে। বুঝছো কি বললাম? হ্যাঁ, কারণ এইটা কোনো একটা ডেটার লোয়ার বিটস গুলোকে হোল্ড করছে, যে অ্যাড্রেস, মানে ধরো আমি 20 কোনো একটা লোকেশনে স্টোর করব, এই 0 স্টোর করার জন্য ভালো করে বোঝো, সবাইকে সবার জন্যই বলছি, কোনো একটা 20 কোনো 8085 20 স্টোর করব, এই 20-র এই 0-র জন্য আমার কিন্তু তোমার 4টে বিট খাবে,
ঠিক আছে, আর 4টে বিট আমার মেমোরি, 4টে বিট আমার লাগবে এই 0টাকে স্টোর করার জন্য, আর 2টাকে স্টোর করার জন্য আমার আরো 4টে বিট লাগবে। ঠিক আছে, তাহলে এই যে 2কে কিভাবে লেখা যায়, তাহলে 2কে 4 বিটে রিপ্রেজেন্ট করো, 2কে 4, 0 0 1 0, আর 4টে 0 মানে হচ্ছে 0, হ্যাঁ কি না, ডিজিটালে যেটা শিখেছো। আরে ভাই বলো, তাহলে এই যে D0 থেকে D3 এইটাকে বলা হচ্ছে, তার মানে কি হচ্ছে 20, যদি আমি যদি কোনো 20 ডেটাকে মাইক্রোপ্রসেসরের মধ্যে স্টোর করতে চাই, তাহলে সে অ্যাকচুয়ালি 8 বিট, দ্যাট মিনস 1 বাইট মেমোরি আমার অকুপাই করবে, হ্যাঁ কি না বলে দাও। হ্যাঁ তো, হ্যাঁ তো। তাহলে D0 থেকে D3 হচ্ছে, যে D0 থেকে D3 মধ্যে যেই ডেটাটা আমার স্টোর হলো, জিরো একটা ডেটা, জিরো একটা ইনফরমেশন। ঠিক আছে, যদি আমরা ধরে নিই, তাহলে এটা যে D0 থেকে D3 বিট অ্যাড হলো, এইটাকে বলা হচ্ছে লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস। কেন? কারণ এই জিরোর জন্য একটা লোকেশন, এই জিরো একটা লোকেশন, এই জিরো একটা লোকেশন, এই জিরো লোকেশনকে আমরা একটা অ্যাড্রেস দিয়ে ডিফাইন করব। আবার এই D4 থেকে D7 অবধি এটাকে বলা হচ্ছে হায়ার অর্ডার অ্যাড্রেস বাস। ঠিক আছে, কারণ এখানে অ্যাড্রেস, এইটা যদি 2000 থেকে স্টার্ট হয় এই জিরোটা, তাহলে এই জিরোটা কততে গিয়ে শেষ হবে? 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007। ক্লিয়ার হলো কি বললাম? অথবা আমি যদি বলি যে 2000 এইচ লোকেশনে আমি 20 ডেটা স্টোর করব, তাহলে এই 00 এইচে 0টা স্টোর হবে, আর 20 এইচে 2টা স্টোর হবে। এইভাবে 2000 এইচে লোকেশনে আমার 20টা স্টোর হবে। কি বললাম বুঝেছো? হ্যাঁ, আমি যদি 20 ডেটাকে যদি 2000 এইচ লোকেশনে স্টোর করি, তাহলে এই 2000 এইচ এর 00 এইচটাকে বোঝানো হয় লোয়ার অর্ডার অ্যাড্রেস, আর এই 20টাকে বোঝানো হয় হায়ার অর্ডার অ্যাড্রেস। মানে এই 20তে হায়ার ডেটা বিটস, মানে এই দিকের এই পোর্শনটা স্টোর হবে, আর 00 এইচে আমার এই দিকের এই পোর্শনটা স্টোর হবে। ঠিক আছে, যেমন ভাবে ডেটা, যেমন ভাবে 8টা বিটে ভাঙছো, অ্যাড্রেসটাকেও 8টা বিটে ভাঙবে। বুঝেছো? আচ্ছা, লিখে নাও, ইট ইজ ইউজড ফর রিডিউস নাম্বার অফ পিনস। তাহলে লোয়ার অর্ডার অ্যাড্রেস বাসকে ডেটা বাসের সাথে মাল্টিপ্লাই করিয়ে দেওয়া হচ্ছে এই কারণেই, যাতে আমার ওই তোমার নাম্বার অফ পিনটাকে রিডিউস করানো যায়। ঠিক আছে, লেখা হলে বলো ভাই, নেক্সট টপিকে যাব, মানে নেক্সট পয়েন্টে যাব, মানে আরেকটা ফিচার্স বলবো। ভিআই, ভিআই এ আছে হচ্ছে এইখানে আমরা মাইক্রোপ্রসেসরের যে বা 8085 যেটা আমরা আজকে পড়ছি সিলেবাসে, তার 3 নম্বর চ্যাপ্টারে আমরা পড়বো কিছু জিনিস। শুধু এখন জেনে রাখো যে এদের 5খানা হার্ডওয়্যার তোমার ইন্টারাপ্টস থাকে। দেয়ার আর 5 হার্ডওয়্যার ইন্টারাপ্টস। ঠিক আছে, 5খানা ইন্টারাপ্টস থাকে, তার মধ্যে থাকে একটা হচ্ছে ট্র্যাপ। ঠিক আছে, তারপর হচ্ছে হার্ডওয়্যার যদি বলি ট্র্যাপ, তারপর হচ্ছে RST 7.5, RST 5.5, RST তোমার 6.5, এগুলো হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। ঠিক আছে, এগুলো আমরা পরে জানবো কি। তাহলে 5খানা হার্ডওয়্যার ইন্টারাপ্ট থাকে। আর নাম্বার লাস্ট পয়েন্টে যদি বলো, তাহলে এখানে 74টা বেসিক ইনস্ট্রাকশন থাকে। 74টা ইনস্ট্রাকশনে এই প্রসেসরটা চলে, এবং এই প্রসেসরটাকে চালানোর জন্য 246খানা অপকোড ইউজ করতে হয়। এগুলো কি, এগুলো সেকেন্ড চ্যাপ্টারে পড়বো। তাহলে এই যে ব্যাপারটা, এখন এটা নিয়ে কেউ কোনো কোশ্চেন করবে না, আমি কাউকে অ্যান্সার দেবো না, কারণ এটা সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়বো। 74 বেসিক ইনস্ট্রাকশন থাকে, আর 246খানা অপকোড থাকে, আর 5খানা হার্ডওয়্যার ইন্টারাপ্ট নিয়েও আমি এখন কাউকেই কিছু বলবো না, কারণ এটা আমরা পড়বো 3rd নম্বর চ্যাপ্টারে। তো এখন জাস্ট জেনে রাখো যে 74খানা বেসিক ইনস্ট্রাকশন থাকে মাইক্রোপ্রসেসরে,
তার জন্য 246খানা অপকোড ইউজ করতে হয়, আর 5খানা হার্ডওয়্যার ইন্টারাপ্ট থাকে। এই এতগুলো ফেসিলিটি আমাদের একটা মাইক্রো প্রসেসর চিপ, যেটা একটা 8 বিট 40 পিনের চিপ, সেটা আমাদের প্রোভাইড করে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে, লিখে নাও সবাই একটুখানি, তারপর আমরা স্টার্ট করছি। হয়েছে কি সবার? তোমরা বলো হয়েছে কিনা। আচ্ছা, আমার নাম হচ্ছে প্রীতম স্যার। আমি তো মোটামুটি আমার ক্লাস কেউ কেউ করেছো, এবং আলাদা করে আমার ব্যাপারে আমি সেরকম কিছু বলছি না। আমি কি আর বলবো, আমার ব্যাপারে কিছু বলার নেই, সত্যিকার বলতে আমি এমন কিছু বলার নেই, ঠিক আছে? ভিডিও স্ক্রিন চালু নেই মানে বুঝলাম না। স্ক্রিন রেকর্ডারে তো স্ক্রিন রেকর্ড হচ্ছে। এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার। তাহলে যাদের দেখা যাচ্ছে না, দিব্যেন্দু একটু বেরিয়ে জয়েন কর। এই অন্য শুভম, দেখা যাচ্ছে না আমার বোর্ড বা কিছু? পূজা, তাহলে তোরা দুজন একটু বেরিয়ে ঢোক দেখি। হ্যাঁ, বেরিয়ে ঢোক দেখি। হয়েছে? দাঁড়া, এবার দেখ। এবার এইটা আমি এই জন্যই নিলাম, কারণ এইটা হাতে আঁকতে গেলে আজকে সারা ক্লাস চলে যাবে। এগুলো পরে পড়বি, আর্কিটেকচারটা জাস্ট দেখ, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি কি। এগুলো কিচ্ছু এখন দেখার দরকার নেই, এগুলো সময় আসলে সব বলে দেবো। এখানে আদৌ আছে কিনা আমাকে দেখতে হবে। এখানে নেই। দাঁড়া 1 সেকেন্ড, খুঁজে দেখাচ্ছি, দাঁড়া। তো আর্কিটেকচারটা একটু দেখিয়ে দিচ্ছি তোদের, নাহলে তোরা পারবি না। হ্যালো, শোনা যাচ্ছে তো আমার কথা? দাঁড়া, এবার দেখাচ্ছি। ওটা ছবিটা আমি হাতে আঁকতে গেলে পুরো ক্লাস শেষ হয়ে যাবে। শেয়ার হয়েছে? মাইক্রোসফট আর্কিটেকচার, দ্বারা ছবিটা হাতে আঁকা যাবে না। কি হচ্ছে বলতে, একই জিনিস বারবার করে আসছে কেন? এই গেল। দাঁড়া তো খুঁজে দেখি কোথায় আছে। আর্কিটেকচারটা আমি ছবিটা আঁকতে চাইছি না এই কারণেই, কারণ এটা অনেক সময় খেয়ে নেবে, বেকার সময় নষ্ট হবে। তোরা বাড়িতে আমার এখান থেকে স্ক্রিনশট তুলে নিবি, বাড়িতে ধীরে 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 আঁকবি, বুঝলি? না হলে এখন আঁকতে যাস না, এখন আঁকতে গেলে কিন্তু সময় চলে যাবে। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো আবার। সব থেকে ভালো হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করছি, দাঁড়া কিছু একটা ব্যবস্থা করছি। দেখছি কি করা যায়।
এক সেকেন্ড দাঁড়া। দেখা যাচ্ছে? না ওটা শেয়ার হয় শেয়ার হয়নি? না না হয় হয়েছে? না না হয় ওই কি বলিস, শেয়ার হয়নি? ইয়েস স্যার হয়েছে, এবার দেখ। হয়েছে বেরিয়ে ঢোক, বেরিয়ে ঢোক। যে যে দেখতে পাচ্ছি না, নে আবার করছি। দেখ, এবার দেখ। এসছে এবার? এসছে এবার? চল। দাঁড়া। মারি লাল হয়ে গেছে, করার নেই। দেখতে পাচ্ছিস? হ্যালো, জুম করে দিলাম। দেখা যাচ্ছে? এই জিনিসটা পুরো পরীক্ষায় আঁকতে হয় জানিস, এবং লিখতে হয়। এটা হচ্ছে একটা 8085 মাইক্রো প্রসেসরের আর্কিটেকচার। এটা নিয়ে আমরা এখন আলোচনা করতে বলবো। চলো দেখে নাও। দেখতে পাচ্ছ তো? সবাই দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের তোমার ইন্টারনাল স্ট্রাকচার, যেটা হার্ভার্ড আর্কিটেকচারের বেস। সাধারণত মাইক্রো প্রসেসরে দু ধরনের আর্কিটেকচারের উপর ডিজাইন করা হয়েছিল। প্রথম যেগুলো দেখছিলিস 4004 বা 8008, সেগুলো সবকটাই তোমার ভন নিউম্যান আর্কিটেকচারের উপর তৈরি হতো। ঠিক আছে? না 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 না, ঠিক বললাম না, একটু কারেকশন করছি। এটা অ্যাকচুয়ালি ভন নিউম্যান আর্কিটেকচারের উপর তৈরি করা হয়। 8085 এবং 8086 কে ভন নিউম্যান, স্পেলিংটা লিখে দিচ্ছি আমি কালো লাল কালি নিয়ে, এই পাশে লিখে রাখিও। ভন নিউম্যান আর্কিটেকচার। ভন নিউম্যান আর্কিটেকচার বেসিক্যালি আমরা জেনারেল পারপাস প্রসেসর ডিজাইন করার জন্য এই আর্কিটেকচারটার উপরে বেস করে ডিজাইন করেছিলাম, যেটা হচ্ছে 8085 আর 8086। এই ভন নিউম্যানের উপর ডিজাইন করে বা আর্কিটেকচারের উপর ডিজাইন করে আমরা তৈরি করেছি। এর মানেটা হচ্ছে এই আর্কিটেকচারের মেন মোটো ছিল হচ্ছে আমরা সেম মেমোরিতে ডেটাও রাখবো, আবার কি প্রোগ্রামের জন্য ইনস্ট্রাকশন সেটাও রাখবো। মানে একটা মেমোরিকেই আমরা দুটো পারপাসে ইউজ করবো, ডেটা পারপাসে ইউজ করবো, আবার প্রোগ্রামগুলোর জন্য যে ইনস্ট্রাকশনগুলো স্টোর করবো সেগুলোর জন্য ইউজ করবো একটা মেমোরিকে। সেটাই হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, যেটা 8085 এবং 8086 ডিজাইন করার জন্য ইউজ করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে? আরে ভাই বল হ্যাঁ কি না বল। চলো, এবার তোমাদের যেটা বলছি, সবার প্রথমে আমরা যেটা দেখবো এই আর্কিটেকচারে, দেখো এই যে দেখতে পাচ্ছ এটা? এটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেটর। এটা একটা স্পেশাল কাইন্ড অফ, বলতে পারো, রেজিস্টার। রেজিস্টার কি করে শুভম বা বাবু বা যারা যারা আছিস, যারা যারা পড়েছিস ডিজিটাল, আমার কাছে হোক বা যার কাছেই হোক পড়েছিস, সে রেজিস্টারের ব্যাপারে একটা নর্মাল আইডিয়া তোকে দিয়েইছে যে রেজিস্টার কি। স্টোর করে, ডেটা স্টোর করে। তার মানে অ্যাকুমুলেটরও হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ তোমার রেজিস্টার, যেটা একটা 8 বিট রেজিস্টার, যার উপরে বেস করে 8085 নামকরণটা হয়েছে। সেই অ্যাকুমুলেটর কি করে, তোমার এএলইউ, এই অ্যারিথমেটিক এবং লজিক ইউনিটে যা যা 8 বিট অপারেশন হচ্ছে, সেই 8 বিটের যে রেজাল্ট, সেইটাকে স্টোর করা হয় এই অ্যাকুমুলেটর কন্টেন্টে। তাহলে কোনো যদি আমরা এখন যদি অপারেশন দিই, যে আমি এখন বললাম যে 20কে আমি স্টোর করব 2000 লোকেশনে, আর 30কে আমরা রাখবো 2001 লোকেশনে। ওকে, এবার এদের দুজনের যে অ্যাডিশন হবে, অ্যাডিশনের রেজাল্ট কত হবে? 20 আর 30-এর অ্যাডিশনের রেজাল্ট 50 হয়, হ্যাঁ কিনা? হ্যাঁ তো? তাহলে এই 50টাকে কোথায় স্টোর করব? এই 50টাকে কিন্তু এই 50টা স্টোর হবে তোমার অ্যাকুমুলেটর কন্টেন্টে। ক্লিয়ার হয়েছে কি বললাম?
অ্যাকুমুলেটর। এই যে রেজাল্ট, কোনো অ্যারিথমেটিক এবং লজিক্যাল ফাংশনের যে রেজাল্ট, সেই রেজাল্টটা অলওয়েজ আমরা কি করি, অ্যাকুমুলেটরে রাখি। অ্যাকুমুলেটর এই রেজাল্টকে স্টোর করার জন্য বা কোনো ডেটাকে টেম্পোরারি স্টোর করার জন্য আমরা কিন্তু ইউজ করেও থাকি। ঠিক আছে, বেসিক্যালি রেজাল্ট বা কোনো অপারেশনের যে সামারি সেটা অ্যাকচুয়ালি স্টোর করা হয় অ্যাকুমুলেটর কন্টেন্টে। এটাও একটা জেনারেল পারপাস রেজিস্টার এবং এটা একটা 8 বিট রেজিস্টার। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? তোমার প্রশ্ন, বলো। হ্যাঁ বলছি কি প্রথমে কি অ্যাকুমুলেটরের কাছে যাবে না প্রথমে এএলইউ কাছে যাবে? প্রথমে যাবে ডেটাগুলো এইখানে, এটাকে বলা হয় রেজিস্টার ব্যাংক। একটু বাদে আসছি ভাই, শোনো শোনো আমার কথা শোনো। সমস্ত এই পুরো পুরো আর্কিটেকচারটা বুঝিয়ে নেওয়ার পরে কোশ্চেন করো, ওয়ান বাই ওয়ান। ওকে। ওয়ান বাই ওয়ান কোশ্চেন করো, তোমার কোশ্চেন। কিছু করার নেই ভাই, ঠিক আছে। একটু দাঁড়াও, হ্যাঁ চলো। কি বলছিলাম? হ্যালো হ্যালো, হ্যাঁ যেটা বলছিলাম যে প্রথম তাহলে আমরা যদি দেখি অ্যারিথমেটিক লজিক অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ, সেটার একটা 8 বিট। কেন আমাদের পুরো এই আর্কিটেকচারটা কিন্তু প্রত্যেকটাই 8 বিটের ওপর দাঁড়িয়ে আছে। তাহলে আমরা অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিটে কি করি, সমস্ত ধরনের ম্যাথামেটিক্যাল এন্ড লজিক্যাল অপারেশন করি। এটা ছোটবেলা থেকে সবাই জানে কম বেশি, হ্যাঁ কি না? হ্যাঁ, এই অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিটের মধ্যে তিনটে পার্ট খুব গুরুত্বপূর্ণ, এর সাথে অ্যাসোসিয়েট। কোন তিনটে পার্ট স্যার? একটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার, একটা হচ্ছে অ্যাকুমুলেটর, একটা হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগ রেজিস্টার বা ফ্ল্যাগ। আচ্ছা স্যার, অ্যাকুমুলেটর কি? এক্ষুনি বললাম, এটা একটা স্পেশাল পারপাস জেনারেল পারপাস রেজিস্টার। এটা একটা 8 বিট প্রোগ্রামেবল রেজিস্টার। এটা কি করে, এটা যত সমস্ত রকমের অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশন পারফর্ম হয়ে যাওয়ার পরে তার রেজাল্টটাকে স্টোর করা হয় এখানে। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে? হ্যালো, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু একটা প্রোগ্রামেবল, এটা কিন্তু একটা প্রোগ্রামেবল। হ্যাঁ বলো। হ্যালো, বলো, কে বলবে কিছু? অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু একটা প্রোগ্রামেবল তোমার রেজিস্টার, প্রোগ্রামেবল স্পেশাল পারপাস রেজিস্টার। ঠিক আছে, তাহলে এবার নেক্সট পয়েন্টে আসি। আমি কিন্তু একটা ফাংশন বলে দিলাম, কারোর কোনো ডাউট থাকলে কিন্তু আটকাও। হ্যাঁ, যে অর্ণবের ডাউটটা আমি ক্লিয়ার করছি, কোথায় ফার্স্টে যায় সেটা আমি অর্ণব বোঝাচ্ছি একটু বাদে, ঠিক আছে? কিন্তু তাছাড়া অ্যাকুমুলেটর নিয়ে কোনো ডাউট আছে? বল। এটাকে স্পেশাল পারপাস কেন বলছো? কেন, এটা শুধুমাত্র তোমার কি, এই যে স্পেশাল পারপাস এই কারণে বলছি, এর মধ্যে প্রোগ্রামেবল রেজিস্টার, এটা এই রেজিস্টারটা প্রোগ্রামেবল, এই জন্য এটা স্পেশাল পারপাস। এবং এটাতে কি হয়, সমস্ত অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনের ফাইনাল রেজাল্টটা গিয়ে স্টোর হচ্ছে, স্পেশাল কাজ করছে না, স্টোরিং, এই জন্য। এরপরে আমরা আসি, আমাদের কখনো তুরন্ত অ্যান্সার চাই, তুরন্ত রেজাল্ট চাই, মানে খুব কম সময়ের জন্য। আমি ডেটাকে স্টোর করে রাখতে চাই না, আমি এক্ষুনি কাজ করব, এক্ষুনি রেজাল্ট পাবো, ব্যাস আমার কাজ মিটে গেল। আমার পাওয়ার অফ হয়ে যাক ডিভাইস, তারপরে আমি পাওয়ার অন করলে আবারও ডিভাইস ওই ডেটাটাকে চাইছি, তা নয়। মানে সাপোজ বলছি কোনো গেম খেলা হচ্ছে, গেমটা যতক্ষণ খেলা হচ্ছে, গেম বন্ধ করে দিলাম, ব্যাস তারপর আর আমার দরকার নেই। মানে ওই গেমটা আবার প্রথম দিকে স্টার্ট হবে, মানে আমার দরকার নেই যে 2 নম্বর লেভেলে গিয়ে 2 নম্বর লেভেল থেকেই স্টার্ট করবো। গেমটা খেলছি যতক্ষণ অব্দি লেভেল যাচ্ছি, আবার অফ করে দিচ্ছি, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন অন করছি আবার প্রথম থেকে খেলছি। বা আমি এমন কিছু অপারেশন করেছি যেটা আমার ইমিডিয়েট করাবো, ইমিডিয়েট তার রেজাল্ট দিয়ে দেবে, গল্প শেষ, কোনো স্টোর ফোর করা কিচ্ছু দরকার নেই। তখন আমরা টেম্পোরারি রেজিস্টারটাকে ইউজ করব। টেম্পোরারি রেজিস্টার কি করা হয়, কোনো একটা ইমিডিয়েট অপারেশন করব, ঠিক আছে, কোনো একটা ইমিডিয়েট অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন করব, তাহলে এবং ডেটাটাকে স্টোর করব, কিন্তু খুব লেস টাইমের জন্য, মানে 10 মিনিট রাখলাম, স্টোর করলাম, তারপরে তার কাজ হয়ে গেলে ব্যাস ডেটাকে অটোমেটিক্যালি ইরেজ করে দেবো মেমোরি থেকে। সেই সমস্ত পারপাসে আমরা এই টেম্পোরারি রেজিস্টারকে ইউজ করে থাকি। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু নন প্রোগ্রামেবল রেজিস্টার।
নন প্রোগ্রামেবল রেজিস্টার। ক্লিয়ার হলো কি বললাম? সবার প্রথমে বললাম অ্যাকুমুলেটর হচ্ছে প্রোগ্রামেবল রেজিস্টার যেটা ডেটাকে স্টোর করবে, ঠিক আছে, এবং টেম্পোরারি রেজিস্টার ডেটাকে হোল্ড করবে বা স্টোর করবে সাময়িক কালের জন্য। মানে আমি এক্ষুনি করব, তার অপারেশন 5 মিনিট বাদেই চাই, তাহলে ততক্ষণ 5 মিনিটের জন্য আমি হোল্ড করছি ডেটাটাকে, বা হোল্ড করে রাখছি 5 মিনিট পরে আমি ওই ডেটাটাকে ইউজ করার জন্য, ঠিক আছে, তখন আমরা টেম্পোরারি রেজিস্টারকে ইউজ করব। ক্লিয়ার হয়েছে বাদ বাকি জনের? বুঝতে পারছিস তো? ফিল আসছে তো মাইক্রো প্রসেসরে? হ্যাকি না বল রে বাবা। হ্যালো, হ্যাকি না? ইয়েস। নেক্সট যাব, এই অ্যারিথমেটিকের সাথে অ্যাসোসিয়েট নেক্সট যাব। নেক্সট যেটা সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার এর কাজ কি স্যার? ফ্ল্যাগ রেজিস্টারের কাজ খুবই ইম্পর্টেন্ট। ফ্ল্যাগ রেজিস্টার অ্যাকচুয়ালি তোমার মাইক্রোপ্রসেসরের একটা কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশনের পরে রেজাল্টটা কি আসছে, মানে একটা কোনো অপারেশনের পরে সেই অপারেশনটা স্টেটাস বা কি দাঁড়াচ্ছে সেটাকে চেক করার জন্য আমরা তোমার ইউজ করি ফ্ল্যাগ রেজিস্টার, ঠিক আছে। মানে আমরা যখন ডিজিটাল অপারেশন করি অনেক সময় কি হয়, ডিজিটালে যখন মানে ডিজিটালে আমরা যখন বাইনারি অপারেশন করি কখনো ক্যারি জেনারেট হচ্ছে, হ্যাঁ কি না? তাই তো, হয়তো ক্যারি জেনারেট, হ্যালো, হয়তো। আবার ডিজিটালে আমরা কেউ কেউ শিখেছিলাম সাইন ম্যাগনিটিউড অপারেশন, মানে যদি কখনো দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার ডেটার এমএসবি বিটে 1 বসানো আছে, তাহলে বোঝা যাবে ওই ডেটাটা একটা নেগেটিভ ডেটা, নেগেটিভ সাইন বিট। আর যদি ডেটাটার একদম এমএসবি বিটে কখনো 0 থাকে তখন সেটাকে বলা হয় তোমার পজিটিভ ডেটা, ঠিক আছে। তো এই রকম এই সমস্ত ধরনের স্টেটাস গুলোকে মাইক্রোপ্রসেসরে চেক করার জন্য আরেকটা ধরনের রেজিস্টারকে আমরা ইমপ্লিমেন্ট করছি, সেটাকে বলা হয় ফ্ল্যাগ রেজিস্টার, যেটা বেসিক্যালি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয়। তাই জন্য নিচে লেখা আছে দেখো ফ্লিপ ফ্লপ। ফ্ল্যাগ রেজিস্টার বেসিক্যালি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয়, যেটা মাইক্রোপ্রসেসরে বেসিক্যালি এএলইউতে যে অপারেশন গুলো হচ্ছে তার স্টেটাস গুলোকে চেকিং করে। ক্লিয়ার? এটা একটা 8 বিট রেজিস্টার, এটাও একটা 8 বিট রেজিস্টার। এবার এই ফ্ল্যাগ রেজিস্টারের অপারেশনটাকে বোঝাবো। হ্যাঁ বলো। ফ্ল্যাগ রেজিস্টার ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয়। এটার মেন কাজ হচ্ছে কোনো অ্যারিথমেটিক অপারেশনের পরে কি দাঁড়াচ্ছে তার স্টেটাসটা সেটাকে চেক করে। স্টেটাস দিয়ে চেক করে যে দুটো তুই বাইনারি ডিজিটের মধ্যে অ্যাডিশন করছিস, সেই ডিজিটটার পরে তার ক্যারি আদৌ জেনারেট হচ্ছে কিনা, এইগুলো তার সাইন কি আসছে, পজিটিভ হবে না নেগেটিভ হবে রেজাল্ট, ঠিক আছে, সেগুলোকে চেক করে। বুঝেছিস? ঠিক আছে, তাহলে এইটা নিয়ে আমরা একটু বিস্তারিত ভাবে যাই, তাই জন্য ছোট করলাম। এখানে আমরা আঁকবো ছবি, এই দিক করে আঁকছি দেখো। এটা একটা 8 বিট রেজিস্টার, ভালো করে এটা বুঝবে। 1 2 3 4 5 6 7 আরেকটা 8, আরেকটা এঁকে দিচ্ছি নাও 8, ঠিক আছে। তার মানে এটা হবে D0 বিট, এটা হবে D1 বিট, এটা হবে D2 বিট, এটা হবে D3 বিট। এর খাতায় আঁক D4, D5, D6। কি হলো, মিস গেছে নাকি কিছু? সব ঠিকঠাক জায়গায় পড়েছে তো? হ্যালো, একটু ঘরটাকে ভালো করেই আঁকা যাক। তাহলে D0 বিটটাকে বলা হচ্ছে CY, ফুল ফর্ম গুলো পরে বলছি, হ্যাঁ আগে লিখে নি। D1টাকে বলা হচ্ছে এক্স, মানে ক্রস চিহ্ন। D2টা হচ্ছে পি, D3টা আবার ক্রস, D4টা হচ্ছে এসি, D5টা আবার ক্রস, D6টা হচ্ছে জেড, আর D7টা হচ্ছে এস। লেখ, এটাকে লেখ, তারপর প্রত্যেকটার মিনিং আমি বোঝাবো। দেখ এমন ভাবে মাইক্রোপ্রসেসর পড়াবো তোদের কোনো ডাউট তৈরি হবেই না। ভালো লাগছে তো সবার ক্লাস আমার?
যারা ফার্স্ট টাইম মাইক্রোপ্রসেসর পড়ছিস? ক্লিয়ার হচ্ছে তো? হ্যালো, কেউ বলছে না? তোমার ভালো লাগছে না নাকি? ক্লিয়ার হচ্ছে তো? একদম মানে একদম ধরে ধরে বেসিক আলোচনা করবো। চলো, এটা এঁকেছো, আমি বলে দিচ্ছি, দেখো যাবো কিনা একবার বলবে। তোমরা তোমরা বলবে যে হ্যাঁ স্যার এগোন, আমি তারপরে এগোবো, তার আগে এগোচ্ছি না। ভিডিওটা কি লিখেছো? সিওয়াই, সিওয়াই। তাহলে এই মানেগুলো বলবো তো? হ্যাঁ হ্যাঁ, বলছি এই মানেগুলো বলবো তো? প্রত্যেকটার মানে বলবো, আগে তো লেখা তো হোক, সবাই লিখুক তো। আচ্ছা, হয়েছে সবার লেখা? ইয়েস স্যার। আচ্ছা দেখো, সিওয়াই, সিওয়াই মানে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। এর নাম হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। এর কাজ কি? এর কাজ হচ্ছে যদি কোনো বাইনারি অপারেশনের রেজাল্টে ক্যারি চলে আসে, ভালো করে বোঝো, যদি কোনো বাইনারি অপারেশনে ক্যারি চলে আসে, যদি কোনো বাইনারি অপারেশনে বা অ্যারিথমেটিক অপারেশনে ক্যারি জেনারেট হয়ে যায়, তাহলে এই D0 বিটে যে ক্যারি ফ্ল্যাগ বলে আমরা লিখছি, এই D0 বিটটা লজিক হাই হয়ে যাবে। লজিক হাই, লজিক হাই মানে মাইক্রোপ্রসেসরের ভাষায় সেট হওয়া, সেট হবে। ঠিক আছে? তাহলে লজিক হাই হয়ে যাবে মানে সেট হয়ে যাবে। আর যদি না আমার কোনো ক্যারি জেনারেট হয়, তার মানে এটা লজিক লো, তার মানে এটা রিসেট হয়ে যাবে। কি বললাম, বুঝেছো না বোঝনি? আরেকবার একটু বলো। মানে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ মানে হচ্ছে কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন হওয়ার পরে যদি দেখা যায় যে সামহাউ বিট জেনারেট হচ্ছে, ঠিক আছে? মানে ধরো আমি এক্ষুনি তোমাদেরকে বোঝাচ্ছি, ধরো 111-র সাথে 110-এর অ্যাড করছো, তাহলে কি হবে? 1 1 1 0 ক্যারি 1 1 1 1 1 ক্যারি 1, হ্যাঁ কি না? তাই আসছে তো? ক্যারি 1, এই যে ক্যারি 1টা হলো, এই যে ক্যারিটা হলো, এই ক্যারির জন্য তোমার এই বিটটার ভ্যালু 1 হয়ে যাবে। আর আদারওয়াইজ যদি ক্যারি না হয়, এই বিটটার ভ্যালু 0 থাকবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? কোন বিষয় হলো? এই বিটটা D0 বিটটা, D0 বিটটা ক্যারি জেনারেট হলে 1 হয়ে যাবে, আদারওয়াইজ ক্যারি যদি না জেনারেট হয় তাহলে 0 থাকবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর 0 মানেই হচ্ছে ডিজিটালের ভাষায় সেট। ঠিক আছে? সরি, 0 মানে হচ্ছে রিসেট, মানে 0 মানে ইনিশিয়াল যেমন ছিল তেমনই থাকলো। আর যদি বাই চান্স ক্যারি জেনারেট হয় তাহলে 1 দিয়ে সেট হয়ে গেল, মানে D0 বিটটা তখন 1 হয়ে গেল, 1 হয়ে যাওয়া মানে সেট হয়ে গেল। ক্লিয়ার? তার মানে D0 বিটটা যদি সেট হয়ে যায় মানে 1 হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি মাইক্রোপ্রসেসরের কাছে মানে এই এলইউ থেকে সিগন্যাল চলে যাবে যে ভাই তোমার কি আছে, এই অপারেশনে একটা ক্যারি জেনারেট হয়ে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো, ক্লিয়ার। তারপরেরটা কি স্যার? পরেরটা হচ্ছে আনইউজড বিট। আনইউজড বিট এইগুলোকে ইউজ করা হয় না, কিন্তু যেহেতু আমাদের পুরো মাইক্রোপ্রসেসরটাই তোমার 8 বিট স্ট্রাকচারে তৈরি করতে হবে, তাহলে আমাকে ভাই ফ্ল্যাগটাও 8 বিটেই তৈরি করতে হবে। আমি আমাদের ইচ্ছা মতো কম বেশি 5খানা বানালাম তাহলে হবে না। অ্যাকচুয়ালি অপারেশন 5খানা বিটের হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু আর্কিটেকচারটাই 8 বিটের, তাই সবকিছুকেই আমাকে 8 বিটের রেসপেক্টে ডিজাইন করতে হবে। তাই এইটাকে তাই ডোন্ট কেয়ার দিয়ে আমরা আইডেন্টিফাই করিয়েছি, ডোন্ট কেয়ার দিয়ে, ডোন্ট কেয়ার দিয়ে আমরা আইডেন্টিফাই করিয়েছি আনইউজড বিটগুলোকে। ক্লিয়ার হয়েছে ভাই? তাহলে D3 বিটটাও আনইউজড বিট, D5 বিটটাও আনইউজড বিট। ক্লিয়ার হলো? তাই এগুলোকে ডোন্ট কেয়ার দিয়ে আমরা বুঝিয়েছি। এটা পড়ানোর পরে কিন্তু আজকে শেষ করব, তারপর বাদ বাকি আবার এখান থেকে স্টার্ট করবো পরের দিন। বল, এই অবধি বুঝেছিস? হ্যাঁ বাদ বাদ বাকি জন? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, নেক্সট বিট আসছে D2 বিট। D2 বিটের নাম পি। পি মানে হচ্ছে, P
পি মানে হচ্ছে ডি টু বিটের নাম আমরা পি দিয়েছি, পি। ডি টু বিটের পি এর মানে হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট এগুলো সব ডিজিটালের কনসেপ্ট। যার ডিজিটাল স্ট্রং নয় তার মাইক্রো প্রসেসর পড়লে কিন্তু একটু সমস্যা হবে। তাই জন্য রেগুলার বেসিসে আগে যারা আমার কাছ দিয়ে ডিজিটাল পড়েছিস আর যারা দেবী স্যারের কাছ দিয়ে পড়েছিস তারা একবার ডিজিটালের খাতা দেখে নিস। প্যারিটি বিট, প্যারিটি বিট মানে কি, কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনের শেষে যদি রেজাল্টে আমার ইভেন নাম্বার অফ ওয়ান হয়, মানে এখানে আমরা কটা ওয়ান দেখতে পাচ্ছি রেজাল্টে, কটা ওয়ান আছে, দুটো তাহলে এটা কি ইভেন না অড? ইভেন। তাহলে হচ্ছে কি, তাহলে একদম ক্যারিটাকে বাদ রাখ, যদি আমরা রেজাল্টের কথা চিন্তা করি, এটা তো রেজাল্ট ক্যারি ছাড়া, তাই না? হ্যাঁ এটা তো অ্যারিথমেটিক অপারেশনের রেজাল্ট। তাহলে যদি কোনো রেজাল্টে আমরা ইভেন নাম্বার অফ ওয়ানস পাই, তাহলে আমরা দেখতে পারবো এই বিটটার ভ্যালু, এই বিটটার ভ্যালু মানে ডি টু বিটের ভ্যালু ওয়ানে সেট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? মানে ওয়ান হয়ে যাবে, মানে সেট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি বললাম? মানে ইভেন হলে সে ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, আর যদি তুই দেখতে পাস এখানে তিনটে ওয়ান থাকতো তাহলে কি হতো? অড প্যারিটি। অড প্যারিটি হতো। আর অড প্যারিটি হলে তোমার কি হবে, জিরোতে সেট হয়ে যাবে। এই ডি টু ভ্যালু, ডি টু বিটের ভ্যালু জিরোতে সেট হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা তাই একটু তুমি তাহলে লিখে নাও। হ্যাঁ, লিখে নাও তোমরা সবাই। তাহলে যখন তোমার ডি থ্রি বিট, ডি টু বিটটা যখন তোমার ইভেন নাম্বার অফ কোনো অ্যারিথমেটিক অপারেশনের রেজাল্ট ইভেন নাম্বার অফ ওয়ান আসছে, তখন ডি টু বিটটা মানে প্যারিটি বিটটা তখন সেট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ওয়ান হয়ে যাচ্ছে ভ্যালু ডি টু বিটের। আর যখন সেটা অড নাম্বার অফ ওয়ান আসছে রেজাল্টে, তখন ডি টু বিটটা তোমার জিরোতে সেট হয়ে যাচ্ছে, তার মানে ডি টু বিটটা মানে জিরো হয়ে যাচ্ছে, তার মানে ডি টু বিটটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, রিসেট কন্ডিশনে চলে আসছে। নাও এটা লেখো। হ্যাঁ দাদা হয়ে গেছে। নেক্সট, নেক্সট বিট কি দেখতে পাচ্ছিস তোরা? ভাই বল ভাই, নেক্সট বিট কি দেখতে পাচ্ছিস? ডোন্ট কেয়ার দাদা। না না, তারপরে এসি, তাই তো? ডি ফাইভ বিট দেখতে পাচ্ছিস তোরা, তাই তো? না, ডি ফোর বিট দেখতে পাচ্ছিস। ডি ফোর বিটের নাম হচ্ছে এসি, যেটাকে বলা হয় অক্সিলারি ক্যারি বিট। অক্সিলারি ক্যারি বিট মানেটা কি দাদা? মানেটা হচ্ছে অক্সিলারি ক্যারি বিটের মানেটা হচ্ছে যে কোনো যদি অ্যারিথমেটিক অপারেশন এএলইউ ইউনিটে কোনো অ্যারিথমেটিক অপারেশন হওয়ার পরে যদি দেখা যায় যে কোনো ক্যারি জেনারেট হচ্ছে, এবং সেই ক্যারিটা মেবি ডি জিরো বিটে হতে পারে, ডি ওয়ান বিটে হতে পারে, ডি টু বিটে জেনারেট হতে পারে, ডি থ্রি বিটে সামহাউ জেনারেট হয়ে গেল কখনো, এবং সেই ক্যারিটাকে পাস করে 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 ডি ফোর বিটে পাঠিয়ে দেওয়া হলো, ভালো করে বোঝো, ডি জিরোতে, ডি টুতে বা ডি থ্রিতে কখনো কোনো অ্যারিথমেটিক অপারেশনের জন্য ক্যারি হঠাৎ করে জেনারেট হয়ে চলে এসছে, তাহলে যেহেতু ডি থ্রি বিটকে আনইউজ বিট, তাহলে ওই ক্যারিটা ডি থ্রি বিটে থাকবে না, তাই না? যদি আমি বলি যে প্যারিটি বিটের ওখানে কোনো ক্যারি জেনারেট হয়ে গেছে সামহাউ কোনোভাবে, এবং তার জন্য কি করছে, তার জন্য ওই এক্সট্রা যে বিটটা মানে যে ক্যারি বিটটা আছে সেটাকে পাস করে দেবে, তাহলে নেক্সট বিট কি আছে, ডি টুর নেক্সট বিট কি আছে, ডি টু নেক্সট বিট কি আছে?
এই D2 নেক্সট বিট কি আছে D3, মানে একদম নিয়ারেস্ট বিট কি D3, কিন্তু D3 যেহেতু তোমার আনইউজ বিট, তাহলে D2 এর যে বিটে অ্যারিথমেটিক অপারেশন হওয়ার জন্য যে ক্যারিটা জেনারেট হয়েছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি কোথায় পাস হবে? পূজা ঠিক বলেছে, D2 থেকে কোথায় পাস হবে? D2 থেকে D4 এ পাস হয়ে যাবে, তাই তো পূজা বা সবাই? তাহলে D2 তে কোনো অ্যারিথমেটিক অপারেশনের জন্য সামহাও কোনো ক্যারি জেনারেট হলে সেই ক্যারিটাকে D3 বিটে পাস করা যাবে না, কেন D3 বিট তো আনইউজ বিট, তাহলে সেটাকে একদম D2 থেকে একদম ডাইরেক্টলি কোথায় পাস করে দেওয়া হচ্ছে? D4 এ, তাই না? তাহলে তখন আমার এই অক্সিলারি ক্যারি বিটের ভ্যালুটা সেট হয়ে যাবে 1 এ, মানে ভ্যালুটা সেট হবে 1 এ, তার মানে অক্সিলারি ক্যারি বিট কি হয়ে গেল? সেট হয়ে গেল। আর যদি কোনো ক্যারি আমার জেনারেট নাই হয়, তাহলে আমার ভাই D2 বিট বা D3 বিট থেকে D4 বিটে কিছুই পাস করানোর দরকার নেই, তখন নর্মাল কন্ডিশনে আমার অক্সিলারি ক্যারি যে ফ্ল্যাগ যেটা আছে সেটার ভ্যালু অলওয়েজ 0 থাকবে, মানে রিসেট কন্ডিশনে থাকবে। ক্লিয়ার হয়েছে? চলো লেখো। লেখো। বল, শুনছি, আমি অলওয়েজ শুনছি। বলছে তো ওই যে যখন মানে আইওজি বললে ওয়ান যখন পাস করবে D4 তখন ওটা সেট হয়ে যাবে তো? হ্যাঁ, পারিটি জেনারেট পারিটি চেকারে 1 হল, পারিটি বিটে 1 হলে তো এই তোমার D4 এ পাস করবে, তাই তো? হ্যাঁ, 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 যদি তোর ক্যারি থাকে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। যদি না থাকে তাহলে ওটা অলওয়েজ তোর কি থাকবে? রিসেটেই থাকবে। মানে এটা কি ক্যারি সবসময় থাকলে হবে ওটা না সেট হবে? খুবই? হ্যাঁ, ক্যারি থাকলে সেট হবে, মানে পাস করে যখন D4 বিটে যখন ক্যারি বিটটা এসে তোর D4 বিটে আসছে, তখন অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা তোর 1 ভ্যালুতে সেট হলো, তার মানে সেট কন্ডিশনে থাকলো, আর না আদারওয়াইজ, নালে নর্মাল কন্ডিশনে অলওয়েজ রিসেট থাকে, বুঝেছিস? মানে 0 রাখে। আচ্ছা, হ্যাঁ এটা এটা কি সবসময় হয়? হ্যাঁ, বল কি বলছিস, বল। কোনো বলে নেই। তো এটা কি সবসময় এটা কি খুব কম হয় না এটা আশঙ্কায় হয়? এটা বলা যাচ্ছে না, এবার তুই কি টাইপ অফ ডেটা ইনপুট দিচ্ছিস তার উপর তো বেস করে তো তৈরি হবে না, এটা তো আমার হাতে নেই যে হয় কতটা কি হয়, এটা বলা মুশকিল, বুঝলি ভাই? তো ভ্যালু সবসময় মানে নর্মালি তো নর্মাল কেসে 0 থাকে, তাই তো? হ্যাঁ, 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 নর্মাল কেসে রিসেট থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হয়েছে। তারপরে আছে যে জিরো ফ্ল্যাগ আর সাইন ফ্ল্যাগ। D6 বিটটাকে বলা হয় জিরো ফ্ল্যাগ, D6 বিটটা হচ্ছে জিরো জিরো ফ্ল্যাগ, জিরো জিরো ফ্ল্যাগ, আর D7 বিটটা হচ্ছে তো সাইন ফ্ল্যাগ। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, D6 বিটটাকে জিরো ফ্ল্যাগ কেন বলছে? কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনের রেজাল্ট যদি জিরো চলে আসে, ভালো করে বোঝো, কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনে যদি রেজাল্ট জিরো চলে আসে, তাহলে আমার এই বিটটা সেট হবে, মানে 1 হবে, এই বিটটার ভ্যালু সেট হবে, সেট হবে। আদারওয়াইজ জিরো যদি না আসে, যদি 1 আসে, সামটাইম আলাদা কিছু আসে, তাহলে এই জিরো ফ্ল্যাগ বিটটা তোমার কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। কি বললাম, বুঝেছো? যদি কোনো অ্যারিথমেটিক অপারেশনের রেজাল্ট জিরো আসে, তবেই D6 বিটটার ভ্যালু 1 হবে, দ্যাট মিন সেট হবে। আদারওয়াইজ D6 বিটটা তোমার জিরো, মানে রিসেট কন্ডিশনে থাকবে। ক্লিয়ার? আরে ভাই হ্যাঁ কি না বল। ইয়েস স্যার। তো কি বলে রেজাল্ট 1 আসলে 0? রেজাল্ট জিরো আসলে সেট হবে, রেজাল্ট জিরো আসলে সেট হবে, সেট মিন্স হচ্ছে বিটটার ভ্যালু 1 হয়ে যাওয়া। আর যদি রেজাল্ট যদি জিরো না আসে অ্যারিথমেটিক অপারেশন করার পরে, তাহলে ওই বিটটার ভ্যালু জিরো হবে, দ্যাট মিন্স রিসেট কন্ডিশনে থাকবে। বুঝেছো?
রেজাল্ট ওয়ান, এএলইউ রেজাল্ট ওয়ান হলে হচ্ছে ওটা হবে সেট। আরে কোন- এলইউ 0 আসলে ওটা হবে সেট। ওটা হবে সেট। দ্যাট মিন্স ওই বিটটার ভ্যালু হবে 1, আর আদারওয়াইজ ওই বিটটার ভ্যালু 0। বাবু বুঝেছিস তো? আর ওয়ান এর একটু বলো। না, ওয়ান এর ওটা জিরো, ওয়ান এর জিরো হয়ে যাবে, তাই তো? এএলইউ আউটপুট যদি ওয়ান আসে হ্যাঁ হ্যাঁ, মানে ক্যারি ফ্যারি কিছু জেনারেট হলে, সামটাইমস ক্যারি ফ্যারি কিছু জেনারেট হলে ওটা তো রিসেট হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে। ক্লিয়ার? আর ওটা কিন্তু আগে এটার উপর ডিপেন্ড করছে, D4 এর না 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 না, এটা হচ্ছে সাইন বিটের ম্যাগনিটিউডের অপারেশন গুলো। এটা যে কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন, এটা আলাদা, এটা আগের বিটের ওপর কোনো ডিপেন্ডেন্ট ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে এই যে এ, আচ্ছা হ্যাঁ বল। বলছে কি আমাকে আমি একটু ভাবছি তো ছোট ওটা করে- আউটপুটটা হচ্ছে। হ্যাঁ বল। হ্যাঁ তো বলছে যে আউটপুট ডাইরেক্ট এএলইউ থেকে নিচ্ছে, তাই তো? হ্যাঁ, ডাইরেক্ট এএলইউ থেকে কানেক্টেড। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে সাইন বিট বা সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগটা কি ঠিক 0 ফ্ল্যাগের উল্টো। যদি কখনো দেখা যায় যে রেজাল্ট 1 আসছে, তখন এই বিটটা হবে। রেজাল্ট 0 আসলে 0 ফ্ল্যাগের বিটটা সেট হবে, আর রেজাল্ট 1 আসলে সাইন ফ্ল্যাগের বিটটা কি হবে? সেট হবে। বুঝেছো? সবাই বুঝতে পেরেছিস ব্যাপারটা? রেজাল্ট 0 আসলে তোমার 0 ফ্ল্যাগের বিটটা সেট হবে, আর রেজাল্ট 1 আসলে এএলইউ অপারেশনের সাইন ফ্ল্যাগের বিটটা সেট হবে। ক্লিয়ার হয়েছে? হ্যালো? মানে 0 হলে রিসেট আসবে, কোথায়? মানে সাইন ফ্ল্যাগে। হ্যাঁ, 0 আসলে রিসেট হয়ে যাবে। বুঝেছিস? মানে আগে তো আসলে হ্যাঁ, পুরো আগেরটার উল্টো। হ্যাঁ বল। আবার একটা প্রশ্ন আছে বলো। দাদা। আবার আগে বলো তো এই এএলইউ যে আমার যে আউটপুটটা আসছে, হ্যাঁ। সেটা কি প্রথমে D7 দিয়ে যাবে? না, প্রথমে D0 D7 D0 D0 দিয়ে যাবে? D0 বিট। আরে যাবে নয়, এটা বিট। তো মানে আমাকে তাহলে D7 D6 এ দেওয়ার মানেটা কি? D7 D6 এ দেওয়া মানে এটা একটা বিট বাবা। এটা এক একটা বিট। এটা এক একটা বিট, বুঝেছিস? আচ্ছা আচ্ছা। এটা এক একটা বিট। এই বিটটাকে এই অপারেশনের জন্য সেট করা হয়েছে। এইটার মধ্যে দিয়ে ডেটা চলে যাচ্ছে এরকম নয়। তো আমি বলতে কি চাইছি বলতো, আমি হচ্ছে এলইউ থেকে যে আউটপুটটা বেরোচ্ছে, মানে ওর D7 না D6 ও আবার চেক করবে যে ওয়েদার মানে অ্যারিথমেটিক লজিকে তোমার 1 এসছে না 0 এসছে, সেটা আবার D7 কিংবা D6 এর উপরে নির্ভর। তাহলে আবার D0 D1 D2 D3, তাহলে এদের আবার আবার ওখানে ক্যারি ফ্ল্যাগ, মানে একটু ক্লিয়ার। এইগুলো সব এগুলো হচ্ছে স্ট্যাটাস চেক করার ফ্ল্যাগ, ঠিক আছে? আচ্ছা এগুলো দিয়ে শুধু স্ট্যাটাস চেক করছে, অ্যারিথমেটিক লজিক ইউনিটের স্ট্যাটাস। অ্যারিথমেটিক লজিক আবার ইউনিটকে right hand মনিটর করছে যে অ্যারিথমেটিক লজিক ইউনিটে কি কি অপারেশন হচ্ছে এবং অপারেশনের মানে ফাইনাল কি কনক্লুশন আসছে, সেইটা চেক করে দেন ফার্দার সেটাকে অ্যারিথমেটিক অপারেশন থেকে, মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে সেটাকে অ্যাকুমুলেটরে পাঠাচ্ছে, বা অ্যাকুমুলেটর থেকে সেটা এই যে এটাকে বলা হয় ডেটা বাস। এই যে এইটা দিয়ে ডেটাগুলো আমরা এক্সটার্নাল যে সমস্ত ডিভাইসগুলো কানেক্ট করি সেখানে পাস করানো হয়। এটাকে বলা হয় ডেটা বাস, বুঝেছিস? এই ডেটা বাস লাইনে পাঠানো হচ্ছে। পরে এই দেখ এই দেখ এই দেখ ভালো করে দেখ, এই দেখ বাবু বা ইসে সবাই ভালো করে দেখ। এই দেখ প্রথমে কি হলো, প্রথমে অ্যারিথমেটিক থেকে সিগন্যালটা গেল, দেখেছিস? এদিকে একটা লাইন গেছে ছোট্ট। হ্যালো, দেখেছিস লাইন গেছে এখান দিয়ে, এদিকে একটা লাইন গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথম অ্যারিথমেটিক অপারেশনের করার পরে চেক করলো যে ঠিক আছে কিনা, কি মানে ও সিগন্যাল পাঠালো ফ্ল্যাগ রেজিস্টারে। ফ্ল্যাগ রেজিস্টার থেকে সিগন্যাল আসলো, ভাই ক্যারি জেনারেট হয়েছে, চলো ক্যারি জেনারেট হয়েছে। তাহলে ফাইনালি সমস্ত কিছু জানিয়ে দেওয়ার পরে ক্যারি জেনারেট হয়েছে, তার রেসপেক্টে এবারও কি করলো, ডাইরেক্ট এবারে ও এই লাইনটা দিয়ে কোথায় পাঠিয়ে দিল ডেটাটাকে, ফাইনালি তোমার ডেটা বাসে। এবং এই ডেটা বাস দিয়ে আমার এক্সটার্নাল ডিভাইসে কানেক্ট হয়ে গেল,
মানে পাঠিয়ে দিল ফাইনাল ডেটাটা প্রসেসিং এর পরে। এটা হচ্ছে ডেটা বাস। এইটা এটাও 8 বিট। তো এইভাবে অপারেশনটা হয়। বোঝা গেছে সবার? একটা কোশ্চেন এটা কি আমাদের পরীক্ষায় দেবে নাকি এত বড় এই পুরো জিনিসটা লিখতে দেবে, 10 নম্বর থাকে, একটাই কোশ্চেন থাকে। হলো? বল কার কি কোশ্চেন? আমি আমি এমনি ইসে বন্ধ করে দিলাম, বলো। কোশ্চেন কি দেবে আমাকে? কোশ্চেন দেবে যে আর্কিটেকচার লেখো 8085 এর, আর কিচ্ছু না। অথবা ইন্ডিভিজুয়ালিও কোশ্চেন আসতে পারে। শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি যদি কোশ্চেন আসে তাহলে এইরকম কোশ্চেন আসে যে 8085 এর ফ্ল্যাগ রেজিস্টারের ব্যাপারে লেখো 5। তখন তোকে এই প্রথমে D0 থেকে D7 অব্দি কোনটা ডোন্ট কেয়ার, কোনটা কি, কোনটার নাম কি, কোনটার জন্য কি হয়, এটা বুঝিয়ে দিতে হবে। বুঝেছো? ফর একটা এক্সাম্পল দিয়ে। বুঝেছো? মানে D7 এটা তো নেক্সট আন্ডার আছে। এটা ফ্ল্যাগ রেজিস্টার আন্ডারে বসছে, D0 থেকে D7, যেটা বোঝালাম। ওকে, ক্লিয়ার আছে সবার কাছে? আচ্ছা, আর বাবুর একটা কোশ্চেন ছিল যে দাদা ডেটাটা প্রথমে যেটা আমরা দিচ্ছি ইনপুট, সেটা কোথায় আসে, তাই তো? এই যে এইখানে আসে, এটাকে বলা হয় রেজিস্টার ব্যাংক। এইখানে আসে, রেজিস্টার ব্যাংকে আসে, বুঝেছিস? সেখান থেকে এই লাইন দিয়ে বাই ডাইরেকশন। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে সব টেম্পোরারি রেজিস্টার। এরা সব মানে সাময়িক কালের জন্য অপারেশন করার জন্য থাকে। তো এখান থেকে এইটা ডেটা লাইন দিয়ে গেল, গিয়ে এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে কানেক্টেড আছে, করার পরে ফাইনালি অ্যাকুমুলেটরে জমা হয় রেজাল্টটা। বুঝেছিস? না দাদা, আসলে অ্যারোটা দেখে কি বোঝা যাচ্ছে বলতো? কি? অ্যারোটা দেখে মনে হচ্ছে অ্যাকুমুলেটরের কাছে গিয়ে তারপরে ইএলইউ কাছে যাচ্ছে। না 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 না, এরকম নয়। অ্যারোটা কি সিগনিফাই করছে এখানে? দেখ, আমি বলতে চাইছি, ধর আমি আজকে একটা 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 অপারেশন করে তার রেজাল্টটাকে স্টোর করেছি। নেক্সট দিন যে অপারেশন করব সেই অপারেশনটাতে আমাদের হয়তো প্রিভিয়াস যেটা তার রেজাল্টটাকে দরকার আছে করার জন্য, বুঝলি তো? তখন তো আমার অ্যাকুমুলেটর থেকে প্রিভিয়াস ডেটাটাকে নিতে হবে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে নিতে হবে কি হবে না? তার জন্য এই অ্যারোটা দেখাচ্ছে, তার জন্য এই অ্যারোটা দেখাচ্ছে, তার জন্য এই অ্যারোটা দেখাচ্ছে। বুঝেছিস? দেখ, প্রত্যেকটা জিনিস আরো ডিটেলসে বোঝাবো। আজকে এই অবধি এন্ড করছি, নেক্সট দিনে আবার এখান থেকে স্টার্ট করব। আশা করি অনেকেরই অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আর আশা করি ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ। একটা কোশ্চেন ছিল, কি? ফ্লোটা কিসে যাচ্ছে একটুখানি বুঝিয়ে গেল। ফ্লোটা কোথা থেকে কিসে যাচ্ছে মানে বুঝলাম না। মানে ডেটাটা তুমি বলে প্রথমে রেজিস্টার ব্যাংকে ঢুকলো, তারপর কোথায় যাচ্ছে? ডেটাটা রেজিস্টার ব্যাংকে ঢুকলো বাই ডাইরেকশনাল দিয়ে, তারপর ডেটাটা এখানে স্টোর হলো, স্টোর হওয়ার পরে সেটা পাঠানো হলো অ্যারিথমেটিক লজিক ইউনিটে। দেখো এর সাথে অনেক ছোট্ট ছোট্ট আবার সরু সরু লাইন কানেক্ট করা আছে, ওইখান থেকে ওখান দিয়ে গেল, এএলইউতে গেল, এএলইউতে গিয়ে প্রসেস করলো, তারপর এই লাইন থেকে আবার ডেটা লাইনে চলে গেল, ডেটা লাইন থেকে যদি সেটাকে বাইরে এক্সটার্নাল ডিভাইসে পাঠাতে হয় পাঠালো, নাহলে সেটা এসে এদিক দিয়ে এসে অ্যাকুমুলেটর স্টোর হলো। আবার ফার্দার আরো কোনো ডেটার সাথে ওই অ্যাকুমুলেটর কন্টেন্ট, মানে এখানে প্রথমে ডেটা স্টোর হয়েছে কিছু, এখানে করেছে, এদের দুজনের রেজাল্ট অ্যাকুমুলেটরে স্টোর আছে। কিন্তু এবার পরে যে দুটো ডেটা আছে বি এন্ড সি রেজিস্টারে যে ডেটাগুলোকে রাখছি, সেটাকে আবার অ্যাকুমুলেটর কন্টেন্টের সাথে যোগ করতে চাই। তাহলে এই প্রথম ডাব্লিউ আর জেড এর মধ্যে যে ডেটাগুলো ছিল, যে ডাব্লিউ আর জেড এর যে ডেটা ছিল, তার যে রেজাল্ট সেটা তো অ্যাকুমুলেটরে আছে। এখন ওই অ্যাকুমুলেটরের সাথে তারপর বি আর সি তে যে ডেটা থাকবে তার যোগ হবে, যোগে আবার একটা নতুন রেজাল্ট তৈরি হবে, যেটা আবার অ্যাকুমুলেটরে স্টোর হবে। এগুলো নেক্সট ক্লাসে বা নেক্সট এর কি সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে পড়বি, এখন মাথার ওপর দিয়ে যাবে। ঠিক আছে? তাই এখন বেশি বুঝে লাভ নেই। ওগুলো যেটুকুনি হয়েছে সবার, আশা করি সবার ক্লিয়ার আছে, হ্যাঁ কি না? দাদা নোটস পাবো তো? হ্যাঁ, নোটস পেয়ে যাবে। একটা ইউনিট শেষ হবে, নোটস চলে যাবে গ্রুপে, ঠিক আছে? ইউনিটটা পুরো শেষ তো? না না, সবে তো শুরু হলো, 1%, 20%ও কমপ্লিট হয়নি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। আবার নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট ফ্রাইডে। থ্যাংক ইউ।